বিস্ময়কর এক স্থানে তোপকাপি প্রাসাদের গোল্ড রিসোর্ট অতিথিশালা। অতিথিশালার ডুপ্লেক্স কটেজের দোতলার পূর্ব দিকের একটা ইজি চেয়ারে আধ শোয়া অবস্থায় আহমদ মুসা। তার স্থির দৃষ্টি সামনে একখণ্ড সাগরের বুকে, মর্মর সাগর, বসফরাস ও গোল্ডেন হর্নের মিলিত স্থান এটা। এ সাগর শুধু পানির নয়, স্মৃতিরও এক সমুদ্র। তোপকাপি প্রাসাদের মতো গৌরবেরও সাগর এটা। ইউরোপ বিজয়ী মুসলিম সেনাবাহিনীর কলতানে মুখরিত ছিল এই সাগর। সুলতান দ্বিতীয় মোহাম্মদ, সুলতান সুলাইমান, সুলতান বায়েজিদের মতো জগৎবিখ্যাত দিগ্বিজয়ী মুসলিম রাষ্ট্রনায়করা হর্ন, বসফরাস, মর্মরকে হয়তো এভাবেই দেখেছেন। নিজেকে স্মৃতির ভিড়ে হারিয়ে ফেলেছিল আহমদ মুসা। একটি ট্রেতে করে 2 গ্লাস ফলের রস এবং একটি বাটিতে বাদাম নিয়ে বারান্দায় প্রবেশ করল জোসেফাইন। আহমদ মুসাকে সালাম দিয়ে ট্রেটা 2 ইজি চেয়ারের মাঝখানের টি টেবিলে রেখে পাশের ইজি চেয়ারে বসল সে। সালামের জবাব দিয়ে আহমদ মুসা ইজি চেয়ারে সোজা হয়ে বসল। বলল, আহমদ আবদুল্লাহ কোথায়? লতিফার সাথে পেছনের বাগানে, বলল জোসেফাইন। লতিফার সাথে ভাব হয়েছে কেমন? কিছুক্ষণ আগে আমার কোলে উঠে তো বিদ্রোহ করল। ওটা বিদ্রোহ ছিল না, ছিল তোমার কোলে থাকার ওর আকাঙ্ক্ষা। তোমাকে সব সময় পায় না, পেলে আর ছাড়তে চায় না, বলল জোসেফাইন। তোমাকে কষ্ট দিয়ে যাচ্ছি, এখন আবার বাচ্চাকেও। আহমদ মুসার কথা শেষ হল না। জোসেফাইন তার মুখে হাত দিয়ে চাপা দিল, বলল, এ প্রসঙ্গটা থাক। জেনিজিফার তখন শেষ হয়নি, কিছু ভাবলে? জেনিজিফা নিজেকে আহমদ মুসার স্ত্রী বলে পরিচয় দিয়েছেন। এটা সে সময়ের জন্যে খুব স্বাভাবিক ছিল। স্ত্রী পরিচয় না দিলে তিনি আমাকে তাদের হাত থেকে উদ্ধার করতে পারতেন না, আহমদ মুসা বলল। সে সময়ের জন্য এটা খুব স্বাভাবিক ছিল অবশ্যই, কিন্তু একজন মেয়ে নিজেকে অন্য কারো হৃদয় অত্যন্ত বড় না হলে, অসম্ভব ও আন্তরিক না হলে, বান্ধবীর স্বামীকে ওই অবস্থায়ও নিজের স্বামী বলে পরিচয় দেওয়া সম্ভব নয়। আর তার সাথে আমার পরিচয়ও তেমন নয়। আসলে তার মতো এমন কাউকে আমি জীবনে দেখিনি। তিনি এসে আমাকে জয় করে নিয়েছেন। আমি তাকে কতটা ভালোবেসেছি জানি না, কারণ তার পরীক্ষা কখনো হয়নি, কিন্তু তিনি আমাকে অসম্ভব রকম আপন করে নিয়েছেন, জোসেফাইন বলল। তুমি ঠিক বলেছ জোসেফাইন, তিনি সত্যিই অসাধারণ একজন, কিন্তু আমার সাথে তার দেখা হলো না। তিনি কি বান্ধবীর স্বামীকে এড়িয়ে চলছেন? সংজ্ঞাহীন একজনকে নিয়ে এসে তার সংজ্ঞা না ফিরে আসতে চলে যাওয়ার অর্থ এটাই, আহমদ মুসা বলল। জোসেফাইনকে একটু বিব্রত দেখালো। এই চলে যাওয়াটা তার কাছেও স্বাভাবিক মনে হয়নি। একটু সময় নিয়ে বলল, জেফি জিনা একজন শ্বেতাঙ্গিনী হলেও ইসলামের বিধিবিধান আন্তরিকভাবে মেনে চলেন। হতে পারে বিনা প্রয়োজনে বান্ধবীর স্বামীর মুখোমুখি হওয়াকে ঠিক মনে করেন না। হতে পারে, কিন্তু বলতো, আমার উচ্চতা, ওজন, আইডি মার্ক ইত্যাদি তথ্য তিনি কিভাবে জানলেন? এ তো সত্যিই বিস্ময়কর। তিনি গণক এমন দাবি নিশ্চয় করবেন না। এ বিষয় তো আমারও। জেফি জিনা টেলিফোন করলে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম এ কথা। সে হেসে বলেছেন, এটা আল্লাহরই একটা সাহায্য। এ সাহায্য এমনভাবে ওর জন্য আসবে, এটা আল্লাহর তরফ থেকেই ব্যবস্থা হয়েছিল, বলল জোসেফাইন। এটা একটা জবাব বটে, কিন্তু এতে সমস্যার সমাধান হয় না, আহমদ মুসা বলল। জোসেফাইন উত্তর দেবার আগে টি টেবিলে রাখা আহমদ মুসার মোবাইল বেজে উঠল। মোবাইল তুলে নিল সে। কল অন ও লাউড স্পিকার অন করে দিয়ে বলল, হ্যালো। ও প্রান্ত থেকে ভেসে এলো কণ্ঠ, আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস গড, আপনাকে পেয়েছি স্যার। আমি খুব বিপদে, বলল সাবাতিনী। বলো সাবাতিনী, কি ঘটেছে? কি বিপদ? আহমদ মুসা বলল। হাতের চায়ের কাপটি টি টেবিলে রেখে সোজা হয়ে বসল সে। ও প্রান্ত থেকে সাবাতিনীর কণ্ঠ, আজকে আমাকে রোমেলি দুর্গে যেতে হবে সেই কাজের জন্যে। হ্যাঁ, আজ প্রধান বিজ্ঞানী আন্দালুসির সাপ্তাহিক অবকাশে বাসায় যাবার কথা। কিন্তু তুমি বিপদ ভাবছ কেন? বিপদ নয় কেন? ধরা পড়ে গেলে হয় জেলে যেতে হবে, নয়তো গুলি খেয়ে মরতে হবে। আর দায়িত্ব পালনে ব্যর্থ হলে ওরাও ছাড়বে না। ছাড়বে না বলছো কেন? ওরা কি তোমাকে কোনো থ্রেট দিয়েছে? আহমদ মুসা বলল। থ্রেট ওইভাবে করেনি, তবে বলেছে
সহজ কাজটা তোমাকে পারতেই হবে। মনে রেখো, আমাদের কোনো প্রোগ্রামে ব্যর্থতা বলে কিছু নেই। এই কথা থ্রেড ছাড়া আর কি। থামল সাবাতিনী মুহূর্তের জন্যে, বলে উঠল আবার, স্যার, শখের বসে গোয়েন্দা হতে চেয়েছিলাম, এমনটা হবে ভাবিনি। মনে হচ্ছে আমাকে তারা তাদের কর্মী মনে করছে, তাদের লোকদের মতোই আমাকে ডিল করছে। কিন্তু আমি তো ওদের লোক নই, ওদের কোনো পয়সা আমি নেই না। আমার খুব ভয় করছে স্যার। কান্না ভেজা কণ্ঠ তার। কোনো ভয় নেই, তুমি ঠিক সময়ে রোমেলি দুর্গে যাও, সাহসের সাথে কাজটা করবে। যাই ঘটুক আমিই দেখব, তোমার কোনো ক্ষতি হবে না, আহমাদ মুসা বলল সান্ত্বনার সুরে। কিন্তু আপনি কোথায়, কিভাবে আমাকে দেখবেন? তাহলে আপনি রোমেলি দুর্গে আসুন। আকুল অনুরোধ ঝরে পড়ল সাবাতিনীর কণ্ঠে। আমার উপর আস্থা আছে? আছে স্যার, 100 ভাগের বেশি। তাহলে যাই ঘটুক মনে করবে আমি তোমার পাশে আছি। শোনো, তোমার প্রফেসর আলী আহসান বেগোভিচ এখন কোথায়? মানে এখন বর্তমানে? হ্যাঁ, তিনি ছুটিতে যাচ্ছেন। আজই ছুটি নিয়েছেন, টিচার্স কোয়ার্টার থেকেও বেরিয়ে এসেছেন। তিনি তার এক আত্মীয়ের বাসায় উঠেছেন বসফরাসের ওপারে ফাতিহ পাশা পার্ক এলাকায় একটা বাড়িতে। একটু চিন্তা করল আহমাদ মুসা, বলল, তোমার কাজের জন্যে সে রিভলভারটা তিনি তোমায় দিয়ে দিয়েছেন? না, দেননি। আমি এখন সেখানে যাচ্ছি, ওটা দেবার জন্য তিনি ডেকেছেন। কিভাবে যাবে, চিনবে কি করে? ঠিকানা দিয়েছেন এই মাত্র। কি ঠিকানা? ফাতিহ পাশা পার্কের পূর্ব দক্ষিণ পাশ বরাবর রাস্তার ওধারে 295 নম্বর বাড়ি। আমাকে বলা হয়েছে বাড়িটির গেটের শীর্ষ ফলাগুলোর মধ্যে ডান থেকে নাম্বার শেষ ফলা পর্যন্ত স্পর্শ করে গেট বক্সের সামনে গিয়ে দাঁড়াতে হবে। মিনিট খানেকের মাঝেই একজন বেরিয়ে এসে একটা গিফট বক্স দিয়ে যাবে। আর কোনো পরামর্শ দিয়েছেন তিনি? জিজ্ঞাসা আহমাদ মুসার। আমি জিজ্ঞেস করেছিলাম যদি ধরা পড়ে যায় আমি? তিনি বলেছিলেন, আমাদের কোনো লোক ধরা পড়ে না। যদি বোঝো তুমি ধরা পড়ছ, তাহলে তোমার রিভলভারের ট্রিগার রিংয়ের মাথার উপরে একটা লাল বোতাম আছে, তাতে বুড়ো আঙ্গুল দিয়ে জোরে চাপ দেবে, সঙ্গে সঙ্গে খবর আমাদের কাছে পৌঁছে যাবে। রোমেলি দুর্গ থেকে তোমাকে আমরা সঙ্গে সঙ্গে উদ্ধার করে ফেলব। থামল সাবাতিনী। লাল বোতামের কথা শুনতেই চমকে উঠল আহমাদ মুসা। সাবাতিনী থামতে আহমাদ মুসা বলল, সাবাতিনী, খবরদার, ভুলেও লাল বোতামে চাপ দেবে না। কেন? প্রশ্ন সাবাতিনীর, তার কণ্ঠে ভয়। ওতে পয়জন পিস আছে, চাপ দেবার সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু হবে। ভয় করো না, লাল বোতামে চাপ না দিলে তোমার কোনো ক্ষতি হবে না, আহমাদ মুসা বলল। সাবাতিনী কিছুক্ষণ কথা বলতে পারল না, পরে কম্পিত কণ্ঠে বলল, ধন্যবাদ স্যার, আমাকে বাঁচালেন। স্যার, আমার বাসায় এমন মৃত্যু দেখেছি, মনে পড়েছে আমার। ওরা এত বড় বিশ্বাসঘাতক, এত বড় খুনি স্যার। আমি তার অনুরোধে শখের বসে কাজ করছি, কোনো বিনিময় তো ওদের কাছে নেয়নি। কান্নায় ভেঙে পড়া তার কণ্ঠ। আহমাদ মুসা কিছু বলবার আগে সাবাতিনীর কণ্ঠ আবার শোনা গেল, আমি যদি ওদের এই কাজ না করি, করব না আমি। ওদের এই কাজ না করেও তুমি বাঁচতে পারবে না। তোমার আব্বা আমার উপর বিপদ নেমে আসবে। ওদের নিষ্ঠুরতার কোনো সীমা নেই। তার চেয়ে শোনো, ওরা যেভাবে বলছে কাজটা করে দাও, শুধু লাল বোতামে চাপ দেয়া ছাড়া। কাজটা ঠিকভাবে করেছ, সেটা ওদের খুবই দরকার, আর এটা তোমার বাঁচার জন্য দরকার, আমাদের জন্যেও খুব দরকার, বলল আহমাদ মুসা। আগের দুটো বুঝলাম, আপনাদের কেন দরকার সেটা তো বুঝলাম না, সাবাতিনী বলল। ওরা হেলিকপ্টার ফলো করবে এবং বিজ্ঞানীর বাড়ি যাবে। ওদেরকে এভাবে আমরা দিনের আলোতে আনতে চাই। বুঝেছি স্যার, ব্যাপারটা চোরের উপর বাটপারি, বলল সাবাতিনী, তার কণ্ঠ এবার হালকা। থেমে আবার বলে উঠল সাবাতিনী, ওদের নয় স্যার, আপনার নির্দেশে আমি এ কাজ করব। ওয়েলকাম, তুমি নিশ্চিন্ত থাকো, ওখানে তোমার ধরা পড়ার কোনো ভয় নেই। ওদিক থেকে তোমার কোনো ক্ষতি হবে না, আমার উপর নির্ভর করতে পারো, বলল আহমাদ মুসা। স্যার, আমার পরিচিত দুনিয়ার মধ্যে আমি সবচেয়ে আপনার উপরই নির্ভর করি। আপনি বললে আমি বোধহয় আস্থার সঙ্গে আগুনেও ঝাঁপ দিতে পারি। এমন অন্ধ নির্ভরতা ঠিক নয়। আল্লাহর পরে নিজের বিবেককেই মনে করতে হবে সবচেয়ে বড়। যাক, শোনো, প্রফেসর আলী আহসান বেগোভিচের কোনো আইডি মার্ক আছে? জিজ্ঞাসা আহমাদ মুসার। তার মাথায় একটাও চুল নেই, তাই তিনি সবসময় লাল
তুর্কি টুপি পরে থাকেন। চোখ দুটো তার তীরের মতো তীক্ষ্ণ, খুব অস্বস্তিকর চোখের দৃষ্টি। বোধহয় এটা আড়াল করার জন্যে গোল্ডেন কালারের ডিপ সানগ্লাস পরেন। তার বাঁ কানের নিচে একটা ক্ষতচিহ্ন আছে। ফেস মেকআপ দিয়ে ওটাকে ঢেকে রাখার চেষ্টা করেন, কিন্তু পারেন না। আর সাবাতিনীকে আর এগোতে দিল না আহমাদ মুসা। তার কথার মাঝখানে তাকে থামিয়ে দিয়ে বলল, আর দরকার নেই, তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আমি এখানে যাত্রা করছি, এখান থেকে রুমেলি দুর্গে আসব। সালামু আলাইকুম বলে, ওকে সাবাতিনী, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ তোমার সহায় হন বলে আহমাদ মুসা কল অফ করে মোবাইল রেখে দিল। মোবাইল রাখতেই জোসেফাইন বলল, তুমি তাকে আশ্বাস দিলে, কিন্তু মেয়েটি উভয় সংকটে, একদিকে মৃত্যু, অন্যদিকে পুলিশও ধরা পড়ার ভয়। কেন তুমি তাকে এমন বিপদের মুখে ঠেলে দিলে? তুমি জানো মেয়েটি আগে ওদের ট্র্যাপে পড়েছে। ওদের ইচ্ছে মতো না চললে তাকে ওরা বাঁচতেই দেবে না। আমি তাকেও তার পরিবারকে বাঁচাবার চেষ্টা করছি। কিভাবে? সাবাতিনী ওদের দেয়া দায়িত্ব পালন করবে, তাতে সেও তার পরিবার বাঁচবে। মানে মনে করেছিলাম ওকে গ্রেফতার করাবো, কিন্তু তা করলে শত্রুরা তাদের বর্তমান প্রোগ্রাম পাল্টে ফেলবে। আমরা ওদের ফাঁদে ফেলার সুযোগ হারাবো। অন্যদিকে সাবাতিনীকে ওরা কোনো সন্দেহ করতে পারবে না, তার ও তার পরিবারের কোনো ক্ষতি হবে না। সে বাইরে থাকলে আরেকটা উপকার হবে, শত্রুদের সম্পর্কে জানার সে একটা মাধ্যম। কিন্তু মেয়েটিকে এই বিপজ্জনক কাজে ব্যবহার করা তোমাদের ঠিক হবে না। তোমার উপর মেয়েটির সীমাহীন আস্থা। আমি জানি জোসেফাইন, আমার বা আমার মিশনের জন্যে তাকে আমি ব্যবহার করিনি। আমি তা করিও না। আমার ভার আমিই বহন করি। আজ তাকে আমি চাপ দিয়ে রোমেলি দুর্গে যে পাঠালাম, সেটা তার ও তার পরিবারের ভালোর জন্যেই। প্রফেসর আলী হাসান বেগোভিচের ঠিকানা এবং আইডি জানাই আমার উপকার হয়েছে, কিন্তু তাতে তার ক্ষতির কোনো সম্ভাবনাই নেই বলল আহমাদ মুসা। আহমাদ মুসা এক হাত দিয়ে মোবাইলটা তুলে নিল। জেনারেল মোস্তফাকে ব্যাপারটা জানিয়ে দেয় বলে আহমাদ মুসা একটা কল করল। ওপারে জেনারেল মোস্তফার কণ্ঠ পেয়ে সালাম দিয়ে বলল, জেনারেল মোস্তফা, সাবাতিনী রোমেলি দুর্গে যাচ্ছে। বিজ্ঞানী মিস্টার আন্দালুসির হেলিকপ্টারের টেক অফ কয়টায়? এখন থেকে 2 ঘন্টা পর, ঠিক বেলা 10টায়। এইমাত্র আমি সব খোঁজ নিলাম, সব ঠিক আছে। আপনি যেভাবে বলেছেন সেভাবেই কাজ হবে বলল জেনারেল মোস্তফা। প্রোগ্রামের কিছুটা পরিবর্তন হয়েছে জেনারেল মোস্তফা। সাবাতিনীকে তার কাজ শেষ করে নীরবে চলে যেতে দিতে হবে। আচ্ছা বলুন তো, অভিজাত সিজলি বা বিয়েগুলো এলাকায় কোনো ভিআইপি বাড়ি কি খালি আছে? আহমাদ মুসা বলল। জেনারেল মোস্তফা একটু চিন্তা করে বলল, হ্যাঁ, সুইস কনসুলেটের একটা বাড়ি ভাড়া নেওয়া খালি হয়েছে। সুইস কনসাল আঙ্কারায় বদলি হয়ে গেছেন। নতুন কেউ সহসা আসছে না সম্ভবত। ও বাড়ি ছেড়ে দিয়েছে। বাড়িটার নাম ওয়েসিস। তাহলে ব্যবস্থা করুন, হেলিকপ্টার ওই বাড়িতেই ল্যান্ড করবে। বাড়িতে জনাব আন্দালুসির একটা নেম প্লেট লাগিয়ে দিন। বুঝেছি মিস্টার খালেদ খাকান, বাড়িটাকে আন্দালুসির বাড়িতে পরিণত করতে হবে। চাকর বাকর, কুক, ড্রাইভার সবাই হবেন গোয়েন্দা। এই তো। সাবাতিনীকে গ্রেফতার করতে নিষেধ করছেন কেন? ওদিক থেকে তার কোনো ভয় নেই, কিংবা ওদিকের সাথে এই দরজা আর খোলা রাখতে চান? দুটোই। আয়েশা আজিমার মৃত্যুর পর সাবাতিনী ছাড়া আর কোনো মাধ্যম আমাদের হাতে নেই। আরেকটা কথা জেনারেল, আজ দুপুর 12টার দিকে আমি ফাতিহ পাশা পার্ক এলাকায় একটা বাড়িতে যাব। পার্কের পূর্ব দক্ষিণ এলাকায় হবে বাড়িটা বলল আহমাদ মুসা। আপনি যখন যাবেন তখন সেটা নিশ্চয়ই ছোট কোনো ব্যাপার নয়। টার্গেটটা বড়, ধরতে পারলে ভালো। এজন্য বিষয়টা আপনাকে জানালাম। ওই এলাকায় আপনার কিছু লোক পাঠাতে হবে। ঠিক আছে, কিন্তু অত বড় দুর্ঘটনা ঘটে গেল আপনার উপর দিয়ে, আজকেই কি আপনার বের হওয়া উচিত? কিন্তু দেরি তো করা যাবে না। সে ইতোমধ্যেই জায়গা চেঞ্জ করেছে, কর্মস্থল থেকে ছুটিও নিয়েছে। সে আবারও জায়গা বদলাতে পারে। আর আমি সম্পূর্ণ সুস্থ আছি বলল আহমাদ মুসা। ঠিক আছে, আমাদের লোকরা পার্কের ওই এলাকায় থাকবে। যদি দরকার হয় তাহলে আমাদের সিকিউরিটির প্রথম নম্বরটাই, যা আপনার মোবাইলে আছে, টেলিফোন করে 090-তে কল করবেন। তাহলে পার্ক এলাকায় টিম লিডারকে পেয়ে যাবেন। ধন্যবাদ জেনারেল। ধন্যবাদ। সালামু আলাইকুম। ওপার থেকে টেলিফোন রেখে দিল জেনারেল মোস্তফা কামাল। আহমাদ মুসা টেলিফোন রাখতেই জোসেফাইন বলে উঠল, তোমাকে যেতে বাধা দেব না, কিন্তু বসফরাস ব্রিজ হয়ে ওপারে যাও,
আমার মন তা মেনে নিতে পারছে না। তুমি বোট নিয়ে ওপারে যাও। ওয়াটারওয়েকে তুমি নিরাপদ মনে করছো কেন? আহমাদ মুসার জিজ্ঞাসা। ওরা জানে তুমি এখানে আছো। নিঃসন্দেহে বলা যায় ওরা সম্ভাব্য সকল সড়ক পথের উপর চোখ রাখছে, বলল জোসেফাইন। এ ভয় যদি তুমি করো তাহলে সব রুটেই ভয় আছে, কারণ আমি গোল্ড রিসোর্টের তোপকাপি প্রাসাদ এলাকা থেকে বের হলে ওরা খবর জানতে পারবে। এর ফলে সড়ক পথ কিংবা পানিপথ যে পথেই যাই ওরা খবর পেয়ে যাবে। সেদিন যে আমি বসফরাস ব্রিজে আক্রান্ত হলাম সেটা তারা আয়েশা আজিমার বাড়ি থেকে বের হবার পরেই জানতে পারে। তবে সেদিন ওরা সে যে সুযোগ পেয়েছিল আজ তা পাবে না। সেদিন আমি শুধু অসতর্ক নই, সামনের দৃষ্টিটা থাকলেও আমি নিজেকে নিজের মাঝে হারিয়ে ফেলেছিলাম। আহমাদ মুসা বলল, এমন তো তোমার হয় না। কি ভাবছিলে তুমি? আয়েশা আজিমার কাহিনী এবং ডক্টর বাজের জন্যে তার অকপট স্বীকারোক্তি আমাকে আচ্ছন্ন করে ফেলেছিল। আয়েশা আজিমা শুধু নিজেকেই কুরবানি দেয়নি, তার স্বজাতির ষড়যন্ত্রকেও খানিকটা প্রকাশ করে দিয়েছে। এভাবে আচ্ছন্ন থাকার কারণে আয়েশা আজিমার বাড়ির ড্রাইভার, দারোয়ান এবং কাজের লোকদের কেউ যে বাড়ির ঘটনা বাইরে সঙ্গে সঙ্গে প্রচার করতে পারে সে কথা তখন মনেই আসেনি আমার, বলল আহমাদ মুসা। আসলে তোমার মনটা খুব সেন্সিটিভ, খুব নরম। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমান রহিম পরিচয়টায় সৃষ্টি জগতের জন্য সবচেয়ে বড়। মহান আল্লাহ নিজেই তার সম্পর্কে কোরআন শরীফে বলেছেন, দয়াকে তোমার প্রভু তার জন্য কর্তব্য হিসাবে ঠিক করেছেন। মানুষের মধ্যেও দয়া দেখাতে আল্লাহ বেশ ভালোবাসেন, আর তোমার মধ্যে দয়ার প্রকাশ আমাকে বেশি গর্বিত করে। যাক, আরেক কথা শেষ করতে পারল না জোসেফাইন। তার কথার মাঝখানে আহমাদ মুসা বলল, তাহলে আমার কঠোরতা নিশ্চয় তোমাকে দুঃখিত করে? গম্ভীর হল জোসেফাইন, বলল, তোমার কঠোরতা আইনের পক্ষে, নীতির পক্ষে, একেই বলে সুবিচার। মজলুমের পক্ষে দাঁড়িয়ে, সুবিচারের পক্ষে দাঁড়িয়ে যে কঠোরতা তা মানবতা ও দয়া থেকেই উৎসারিত। এটা দয়ার উন্নততর রূপ। ইসলামের শান্তি আইনের কঠোরতা মানুষ ও মানবতার প্রতি অপার ভালোবাসা থেকেই নির্ধারিত। ধন্যবাদ জোসেফাইন, কিন্তু তুমি দার্শনিক হয়ে যাচ্ছ। যাক, বলো তুমি কি যেন বলতে যাচ্ছিলে? আহমাদ মুসা বলল, ও আচ্ছা, আমার একটা কৌতূহল, বসফরাসের অস্বাভাবিক ওই উচ্চতা থেকে কিভাবে লাফিয়ে পড়েছিলে? আমি অবাক হচ্ছি, তোমার তেমন কোনো ক্ষতি হয়নি, অন্যদিকে সংজ্ঞাহীন হয়ে পড়েছিলে কিভাবে? বলল জোসেফাইন। পানির কাছাকাছি পৌঁছেও আমি ডাইভিংয়ের নিয়ম অনুযায়ী 2 হাত সামনে ছড়িয়ে দিয়ে 2 বড় জাহাজের মাঝ দিয়ে পড়েছিলাম। আমি চেয়েছিলাম সরাসরি পানি যেন আমি পেয়ে যাই, কিন্তু দুর্ভাগ্য, শেষ মুহূর্তে একটা কার্গো ফেরির প্রান্ত ঘেঁষে ছিটকে পড়ে আর একটা বোটের পেটে বাড়ি খেয়ে পড়ে গিয়ে পানিতে। সৌভাগ্য হলো কার্গোতে নরম কিছু বোঝাই ছিল, এবং আরেকটা সৌভাগ্য হলো অত বড় উচ্চতা থেকে নিচে পড়বার যে বেগ তা কার্গো বোট এবং অন্য যে বোটের পেটে ধাক্কা খেয়েছিলাম সেই বোট ও বসফরাসের পানি, এই 3-এর মধ্যে বন্টন হয় আমি বড় কোনো ক্ষতি থেকে বেঁচে যাই। কার্গোর নরম লাগেজে ধাক্কা খেয়ে পেছনে পড়ার আঘাত 2 হাত দিয়ে সামলে নেই, কিন্তু ছিটকে পড়া পাঁজরটা বোটের পেটে সরাসরি ধাক্কা খেয়ে যায়। হয়তো এই আঘাতেই আমি সংজ্ঞা হারিয়ে ফেলি। তবে সংজ্ঞা হারাবার আগে সর্বশক্তি দিয়ে পানিতে ভেসে উঠতে সমর্থ হই। সম্ভবত পেছনের বোটের লোকেরা এই অবস্থাতেই আমাকে উদ্ধার করে। থামল আহমাদ মুসা। মাথার পাশে দাঁড়িয়েছিল জোসেফাইন। সে বলল, যা ঘটেছে সেটা মিরাকল। আল্লাহ তোমাকে নিজ হাতে বাঁচিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবেগে ভারী হয়ে উঠেছে তার কণ্ঠ। অবশ্যই জোসেফাইন, আল্লাহই রক্ষা করেছেন। কি ঘটেছে আমি বর্ণনা দিয়েছি, কিন্তু কিভাবে ঘটেছে তা আমি জানি না। আমার নিজের উপর কিংবা কোনো কিছুর উপরই আমার নিয়ন্ত্রণ ছিল না। সব কিছু নিয়ন্ত্রক যিনি, তিনিই সব নিয়ন্ত্রণ করেছেন। থামল আহমাদ মুসা। পরক্ষণেই আবার বলল, তুমি ওয়াটারওয়ে ব্যবহার করতে বলেছ, ভালো পরামর্শ। ফাতিহ পাশা পার্কের এলাকাতে রয়েছে একটা ফেরিঘাট। একটাই অসুবিধা হবে, গাড়ি থাকবে না, গাড়ি ভাড়া করতে হবে। অসুবিধা নেই, ফেরিঘাটে একটা গাড়ি রাখতে বলতে পারো, বলল জোসেফাইন। তাহলে যে আবার ফিরতে হবে ব্রিজ হয়ে? হেসে বলল আহমাদ মুসা। অসুবিধা হবে না,
গাড়িটা আবার কোনো ঘাটে রেখে আসবে, বলল জোসেফাইন গম্ভীর কণ্ঠ তার। হাসল আহমাদ মুসা, বলল, রিভলভার চালাবার মতো বুদ্ধিতেও তুমি একদম গোয়েন্দা হয়ে পড়েছ। ধন্যবাদ জোসেফাইন। বেশি প্রশংসা কিন্তু বিপরীত অর্থও বুঝায়, বলে আহমাদ মুসার পিঠে একটা কিল দিয়ে জোসেফাইন চায়ের কাপ নিয়ে দ্রুত চলে গেল ঘরের দিকে। ফাতিহ পাশা পার্কের পূর্ব দক্ষিণ পাশের রাস্তার ওধারে সম্ভাব্য সবগুলো এলাকা তন্ন করে খুঁজে দেখেছে ৩৯৫ নম্বর বাড়ি। অবশেষে ৩৯৫ নম্বর একটা বাড়ি সে পেয়েছে। তা পার্কের প্রায় দক্ষিণ পশ্চিম কোণে এবং বাড়িটাও একটা পুলিশ ফাঁড়ি। ক্লান্ত আহমাদ মুসা পুলিশ ফাঁড়ির সামনে একটা বেঞ্চিতে বসে পড়ল। পার্কের দক্ষিণ পশ্চিম দিকের বাড়িগুলো থেকে শুরু করে পশ্চিম উত্তরের এই প্রান্ত পর্যন্ত বাড়িগুলোর নাম্বার তার মাথায় ঘুরপাক খাচ্ছে। ফাতিহ পাশা পার্কের সত্যিকার দক্ষিণ পশ্চিম যাকে বলে, সেখানে বাড়ি রয়েছে মাত্র ২০টি। বাড়িগুলোর নম্বর ৩৪৬ থেকে ৬৫ পর্যন্ত, তারপর ৩৯৭ পর্যন্ত। অবশিষ্ট বাড়িগুলো রয়েছে পার্কের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রান্ত পর্যন্ত। সাবিতিনী কি তাকে ভুয়া নম্বর দিয়েছে? না, সে নিজে প্রতারিত হয়েছে। এ দুটোর কোনোটিই সম্ভব নয়। সাবিতিনী তাকে ভুয়া নম্বর দিতে পারে না। অন্যদিকে সাবিতিনী প্রতারিত হলে প্রফেসর আলী আহসান বেগোভিচ নির্দেশিত বাড়িতে সে পৌঁছাবে কি করে? সাবিতিনীর ওখানে পৌঁছা বেগোভিচদের জন্যেই প্রয়োজনীয়। তাহলে উত্তর খুঁজতে গিয়ে হঠাৎ আহমাদ মুসার মনে পড়ল, প্রফেসর বেগোভিচরা যে বাড়ির নম্বরে সাবিতিনীকে ডেকেছিল, সাবিতিনী আসার পর তার নম্বর আবার পাল্টে ফেলেছে। এটাই ঘটেছে নিশ্চয়। কিন্তু কোন নাম্বারটাকে ৩৯৫ বানালো? যে কোনো নাম্বারকেই পাল্টাতে পারে। আবার চিন্তায় বুঁদ হয়ে গেল আহমাদ মুসা। তার মনে প্রশ্ন জাগল, নাম্বার ৩৯৫ বানালো কেন? যে নাম্বারটিকে সে চেঞ্জ করেছে সে নাম্বারের সাথে ৩৯৫ নাম্বারের কি মিল আছে? মিল থাকাটা স্বাভাবিক। ধাঁধার সাইকোলজি এটাই যে অঙ্কগুলো ঠিক থাকে, চেঞ্জ হয় অঙ্কের বিন্যাস। এখানে যদি তাই করা হয়ে থাকে তাহলে ৩টি অঙ্ক দিয়ে ৬ সেট সংখ্যা তৈরি করা যায়। সেগুলো হলো ৩৯৫, ৩৫৯, ৩৫৩, ৯৩৫, ৫৯৩ এবং ৫৩৯। এই ৬ সেট সংখ্যার যে কোনো একটি হবে আসল সংখ্যা। ভাবল অনেকক্ষণ। ঠিকানার একটি প্রধান বিষয় ছিল বাড়িটা ফাতিহ পাশা পার্কের দক্ষিণ পূর্ব কোণে। এই দিক নির্দেশনাকে প্রধান ধরলে এই ৬ সেট ৪টি অর্থাৎ ৯৫৩, ৯৩৫ এবং ৫৯৩ ও ৫৩৯ বাদ হয়ে যায়। কারণ সংখ্যাগুলো ফাতিহ পাশা পার্কের রাস্তার বিপরীত দিকের কোনো পাশেরই সংখ্যা নয়। ৩৯৫ যে আসল সংখ্যা নয় তা এ থেকে প্রমাণ হয়েছে। তাহলে একমাত্র ৩৫৯ সংখ্যাটি বাকি থাকে। সুতরাং এ সংখ্যাটিই হতে পারে আসল ঠিকানা। আহমাদ মুসার মনটা প্রসন্ন হয়ে উঠল। তার মনে হলো তার হিসেবে কোনো ভুল নেই, ৩৫৯ই হবে সেই বাঞ্ছিত বাড়ি। আহমাদ মুসা উঠে দাঁড়ালো, গাড়িতে উঠে ছুটল ৩৫৯ নম্বর বাড়ির দিকে। দক্ষিণ দিক থেকে যাচ্ছে বলে ৩৫৯ নম্বর বাড়িটা রাইট লেনে পড়েছে। সে যাচ্ছে লেফট লেন ধরে, সুতরাং তাকে আরও উত্তরে টার্ন ঘুরে বাড়িটার দিকে ফিরে আসতে হবে। টার্নটা ৩৫৯ নম্বর বাড়ির ২-৩টি বাড়ির উত্তরেই। আহমাদ মুসা টার্ন ঘুরে দ্বিধাহীনভাবে গাড়ি চালিয়ে এসে ৩৫৯ নম্বর বাড়ির সামনে দাঁড় করালো। বাড়িটা ৪ তলা। সে ঠিক করে এসেছে একজন ট্যাক্স গোয়েন্দার পরিচয় নিয়ে সে বাড়িতে ঢুকবে। বাড়িটার ভাড়া সংক্রান্ত সব কাগজপত্র সার্চ করার পরোয়ানা নেবে। গোয়েন্দার আইডেন্টিটি কার্ড তার পকেটে রয়েছে। তুরস্কের মতো দেশে কোনো বাড়িতে প্রবেশের ক্ষেত্রে এর চেয়ে নিরাপদ ব্যবস্থা আর নেই। পুলিশ কিংবা গোয়েন্দা পুলিশের উপস্থিতি জানলে বাড়ির অনেকে সরতে পারে, যার ফলে শিকার ভাগতে পারার সম্ভাবনা থাকে। ট্যাক্স গোয়েন্দাকে মানুষ বাড়িতে ঢুকতে দেখলে অসন্তুষ্ট হয়, উদ্বিগ্ন হয়, কিন্তু পালায় না কেউ। আহমাদ মুসা তার গাড়ি গেটের সামনে দাঁড় করিয়ে নামল গাড়ি থেকে। বাম পাশে গেট বক্স। আহমাদ মুসা গেট বক্সের দিকে যাবার জন্য পা বাড়িয়েছে। ঠিক সে সময়ে গেটের বিশাল দরজাটা দ্রুত ডান দিক থেকে সরে গিয়ে উন্মুক্ত করে দিল গেট।
কিছুটা বিস্মিত আহমাদ মুসা পকেটে হাত পুরে উন্মুক্ত দরজা দিয়ে ভেতরে তাকালো। চোখ পড়ল সরাসরি লাল তুর্কি টুপিধারী একজন লোকের উপর। চোখে গোল্ডেন ফ্রেমের সানগ্লাস। তার স্থির দৃষ্টি আহমাদ মুসার দিকে। তার ডান হাতের রিভলভার আহমাদ মুসার দিকে উঠে আসছে। চোখ পড়তে আহমাদ মুসা তাকে চিনতে পারে। রিভলভার উঠে আসা দেখেই বুঝেছিল কি ঘটতে যাচ্ছে। বাম দিকে দেহটাকে ছুড়ে দেয় সে। প্রায় তার সাথে সাথে গুলির শব্দ। আহমাদ মুসার কোটের ডান হাতার একটা অংশ ছিঁড়ে নিয়ে চলে যায় গুলিটা। বাম দিকে ছিটকে যাওয়ার সময় আহমাদ মুসা ও রিভলভার ধরা বাম হাত পকেট থেকে বের করে আনে। আঙ্গুলটা ট্রিগারে। মাটিতে পড়ার আগে ট্রিগার টিপে সে। গেটের সামনের জায়গা নিচু ও ঢালু। গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়। ডান হাতকে টার্গেট করা গুলিটা গিয়ে বিদ্ধ হয় প্রফেসর বেগোভিচের হাঁটুতে। আহমাদ মুসা মাটিতে পড়ে স্থির হবার আগে ব্রাস ফায়ারের শব্দ ভেসে আসে। এক ঝাঁক গুলি ছুটে এলো সেই সাথেই। আহমাদ মুসা নিরাপদে দ্রুত গড়িয়ে গেটবক্সের দিকে সরে যায়। ব্রাস ফায়ার থামে না। গেটের সামনে দাঁড়ানো আহমাদ মুসার গাড়ি ঝাঁঝরা হয়ে যায়। গুলি বৃষ্টি এসে গেটবক্স ঘিরে ধরে। আহমাদ মুসা লক্ষ্য করল গুলির আওয়াজটা ক্রমশ নিচে আসছে। গুলি শুরু হয়েছিল দোতলা থেকে। মনে হয় ওরা ক্রমশ নিচে নেমে আসছে। আহমাদ মুসা গেটবক্সকে সামনে রেখে উঠে দাঁড়ালো। এগুলো গেটবক্সের দিকে। গেটবক্সের দরজায় চাপ দিতেই তা খুলে গেল। গেটবক্সের আরেকটা দরজার দিকে আর গেটবক্সের ভেতর ও বাহির দুদিকেই পর্যবেক্ষণ জানালা। ভেতরের পর্যবেক্ষণ জানালা দিয়ে আহমাদ মুসা উকি দিল বাইরে। প্রথমেই চোখ পড়ল সিঁড়িঘরের দিকে। সিঁড়িঘরটা জানলা থেকে সামনে সোজা একটা চত্বরের ওপারে। দক্ষিণ দিকে ঘুরেই দেখতে পেল হাঁটুতে গুলিবিদ্ধ প্রফেসর বেগোভিচ ডান পাটা টেনে নিয়ে গাড়ির ড্রাইভিং সিটে উঠে বসেছে। আহমাদ মুসা বুঝল সে পালাচ্ছে। সঙ্গে সঙ্গেই রিভলভার তাক করল প্রফেসর বেগোভিচের গাড়ির সামনের চাকা। নির্ভুল নিশানা। একটা গুলি গিয়ে বিদ্ধ হল সামনের চাকার পেটে। শব্দ তুলে চাকাটা দেবে গেল। প্রফেসর বেগোভিচ তাকালো গেটবক্সের দিকে। তার রিভলভার থেকে কয়েকটা গুলি ছুটে এলো গেটবক্স লক্ষ্যে। ওদিকে সিঁড়িঘরের দিক থেকেও ছুটে এলো গুলির ঝাঁক। সম্ভবত গুলির শব্দ থেকে তারা আহমাদ মুসার অবস্থান আঁচ করে নিয়েছে। আহমাদ মুসা আড়াল থেকে ব্রাশ ফায়ারের উৎস সিঁড়িঘরের দিকে নজর রেখে এক হাতে রিভলভার ধরে অন্য হাতে দ্রুত মোবাইলে একটা কল করল পার্কে অপেক্ষমান গোয়েন্দাদের। তাদেরকে বাড়ির নম্বর দিয়ে এদিকে আসতে বলল। গেটবক্সের জানালা লক্ষ্যে গুলিবৃষ্টি অব্যাহতভাবে চলছে। আহমাদ মুসা বুঝতে পারছে ওরা গুলির দেয়াল সৃষ্টি করে এদিকে অগ্রসর হতে চায়। অব্যাহত গুলির কারণে সিঁড়িঘরের দিকে নজর রাখতে পারছে না আহমাদ মুসা। আড়ালে দাঁড়িয়ে জানালা দিয়ে এমন জায়গায় চোখ রেখেছে, তার মানে ওরা সামনে মুভ করতে চাইলে সে জায়গা মতো তাদের অতিক্রম করতেই হবে। তবে আহমাদ মুসার দিক থেকে গুলির শব্দ না পেয়ে ওরা সম্ভবত বিভ্রান্তিতে পড়ে যাবে যে আহমাদ মুসা পালালো কিনা। এরকমটা তারা ভাবলে এমন কিছু করে বসবে যা তাকে একটা সুযোগ করে দেবে। ওদিকে ব্রাশ ফায়ার হঠাৎ বন্ধ হয়ে যায়। আহমাদ মুসা তার দিক থেকে কোনো প্রতিক্রিয়া প্রকাশ করল না। ওরা কিছু করবে বলে যা ভেবেছিল আহমাদ মুসা সেটাই ঘটছে মনে করল। ট্রিগারে আঙ্গুল চেপে রুদ্ধশ্বাসে অপেক্ষা করল সে। হঠাৎ ব্রাশ ফায়ার আবার শুরু। এবার গুলির লক্ষ্য শুধু জানালা নয়, গুলি এখন গেটটাকেই কাভার করছে। দু একটা গুলি জানালা লক্ষ্য করে আসছে। এগুলির আড়ালে স্টেনগান বাগিয়ে গুড়ি মেরে মেরে দুজন দৌড় দিয়েছে সিঁড়িঘর থেকে গেটের দিকে। এমন সুযোগের জন্যই ওত পেতেছিল আহমাদ মুসা। তার রিভলভার দুবার অগ্নিবৃষ্টি করল। চত্বরটার মাঝখানে ওদের দুটি লাশ ঢলে পড়ল। এর জবাব এলো ওদিক থেকে। দুই স্টেনগান থেকে বৃষ্টির মতো গুলি ছুটে এলো জানালা লক্ষ্যে। এ সময় গেটবক্সের বাইরে অনেকগুলো পায়ের শব্দ পাওয়া গেল। আহমাদ মুসা দ্রুত মাথা নিচু করে গেটবক্স থেকে বাইরে এলো। বেরিয়েই দেখতে পেল সাদা পোশাকের 7 জন গোয়েন্দা পুলিশ। আহমাদ মুসা নিজের পরিচয় দিয়ে বলল, ভেতরে 4 জন স্টেনগানধারী ছিল, 2 জন মারা গেছে। 2 জন সিঁড়িঘরে লুকিয়ে থেকে গুলি করছে। আসল শিকার প্রফেসর বেগোভিচ আহত অবস্থায় চত্বরের গাড়িতে বসে আছে। তাকে পালাতে দেয়া যাবে না। ধন্যবাদ স্যার, ওয়েল ডান স্যার। আমরা দেখছি আমাদের সাথে বুলেট প্রুফ গাড়ি আছে বলে সে সাথীদের দিকে ফিরল। বলল,
রেডি? তারা এগুলো গাড়ির দিকে। গুলিগোলার শব্দ শুনে পুলিশের দুটো গাড়িও এসে দাঁড়ায়। গোয়েন্দা অফিসার একটু এগিয়ে গিয়ে তাদেরকেও কিছু নির্দেশ দেয়। নির্দেশের সঙ্গে সঙ্গেই পুলিশের দুটি গাড়ি বাড়ির দুপাশের দুদিকে এগোলো। তাদের দৃষ্টি বাড়িটার পেছন দিকে। গোয়েন্দা পুলিশরাও তাদের গাড়িতে উঠে বসেছে। পুলিশরা দুদিক থেকে বাড়ির পেছন দিকে এগিয়ে যাবার পর গোয়েন্দা পুলিশের গাড়ি গেট পার হয়ে ছুটল শ্রেণীঘরের দিকে। তাদের গাড়িতে ফিট করা গান থেকেও গুলি বৃষ্টি হচ্ছে। ওদিক থেকে গুলি বন্ধ হয়ে গেল। আহমদ মুসা ছুটল গাড়ির দিকে। ওদের গুলির কাভার নিয়ে আহত প্রফেসর বেগোভিচ পালাতেও পারে, এ আশঙ্কা আছে। গেট পার হতে গাড়ির ভেতরটা চোখে পড়ল আহমদ মুসার। প্রফেসর বেগোভিচকে দেখা পেল না। তাহলে কি প্রফেসর বেগোভিচ সত্যিই পালালো? মনটা খারাপ হয়ে গেল তার। তবুও দ্রুত গিয়ে দাঁড়ালো গাড়ির পাশে। গাড়ির ভেতরে চোখ যেতে আহমদ মুসা দেখতে পেল গাড়ির সিটে ঢুলে পড়ে আছে প্রফেসর বেগোভিচের দেহ। এবার নতুন আশঙ্কা আহমদ মুসার মনে। পটাশিয়াম সায়ানাইড কি প্রফেসর বেগোভিচকে কেড়ে নিল তাদের হাত থেকে? প্রফেসর বেগোভিচের নীল হয়ে যাওয়া মুখের উপর ভালো করে নজর পড়তে নিশ্চিত হল তার আশঙ্কাটাই ঠিক। আহমদ মুসা গাড়ির দরজা খুলে ফেলল। প্রফেসর বেগোভিচকে সার্চ করতে চায় সে। প্রফেসর বেগোভিচ কোথায় বেরোচ্ছিল গাড়ি নিয়ে, বেরোবার মুখে এসে আহমদ মুসার মুখোমুখি হয়েছে। অপ্রস্তুত অবস্থায় সে ধরা পড়েছে, সুতরাং তার কাছ থেকে প্রয়োজনীয় কিছু পাওয়া অসম্ভব নয়। প্যান্টের পকেটে একটা রুমাল, একগোছা চাবি সমেত একটা রিং পাই। কোটের দুই সাইড পকেটের একটিতে একটি সিগারেট লাইটার, অন্য পকেটে পাসপোর্ট এবং এয়ারলাইন্সের একটি টিকিট পাওয়া গেল। আহমদ মুসা দেখল টিকিটটা ইস্তাম্বুল, তেল আবিব বা ইসরায়েলের রুট। তার মানে প্রফেসর বেগোভিচ ইসরায়েল যাবার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল, ভাবল আহমদ মুসা। সিগারেট লাইটার, একই সাথে মিনি বন্দুক ও ক্যামেরাও। এই সিগারেট লাইটারের পিনাকৃতির বুলেট 6 ফিটের মধ্যে যে কোনো শিকারকে তাৎক্ষণিক মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। পিনাকৃতি বুলেটের মাথায় বিশেষভাবে মাখানো থাকে পটাশিয়াম সায়ানাইড। সিগারেট লাইটার পকেটে পুরল আহমদ মুসা। কোটের ভেতরের 2 পকেটের একটিতে পেল একটি মানিব্যাগ, অন্যটিতে চামড়ার কাভারের মধ্যে পেল একটা মাইক্রো ভিসিডি। দারুণ খুশি হল। এই মাইক্রো ভিসিডি ও মাইক্রো চিপস এর মতোই একটা মেমোরি সাগর। মাইক্রো ভিসিডিটাও পকেটে পড়ল সে। মানিব্যাগে পেল ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের একটা আইডি কার্ড এবং $1000 অনেকগুলো নোট। টাকা ও আইডি কার্ড সমেত মানিব্যাগ আহমদ মুসা প্রফেসর বেগোভিচের পকেটেই আবার রেখে দেয়। আহমদ মুসা গাড়ি থেকে বেরিয়ে আসে। গোয়েন্দা পুলিশের গাড়ি সিঁড়িঘরের সামনে দাঁড়িয়ে। আহমদ মুসা বুঝল বন্দুকধারীদের অনুসরণ করে গোয়েন্দারা বাড়িতে ঢুকে গেছে। আহমদ মুসা মোবাইল বের করে কল করল জেনারেল মোস্তফা কামালকে। প্রফেসর বেগোভিচের পরিণতি সহ এখানকার সব কথা জানিয়ে বলল, প্রফেসর বেগোভিচ ইসরায়েল যাবার জন্য বেরোচ্ছিলেন। তার পকেটে যা পাওয়া গেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো একটা মাইক্রো ভিসিডি। আমার মনে হয় এটা কাজে লাগতে পারে। ও প্রান্ত থেকে জেনারেল মোস্তফা বলল, ধন্যবাদ, আপনি চলে আসুন। আমি গোয়েন্দা অফিসারকে বলে দিচ্ছি তারা কয়েকজন পুলিশকে পাহারায় রেখে অবশিষ্ট পুলিশ দিয়ে লাশগুলো নিয়ে এখানে চলে আসবে। আর এদিকের খবর ভালো, সাবাদিনীকে নিরাপদে তার দায়িত্ব পালন করতে দেয়া হয়েছে, কিন্তু তার হাত কেঁপে যাবার ফলে ট্রান্সমিশন চিপস বুলেটটা হেলিকপ্টারের পেটে পেস্ট না হয়ে টপে পেস্ট হয়েছে। ঠিক আছে, সে সন্দেহের শিকার না হলেই হয়। 000 লোক বা লোকরা উপস্থিত থেকে নিশ্চয় সবকিছু অবজার্ভ করেছে। আহমদ মুসা বলল, না, সন্দেহ করার মতো কিছুই ঘটেনি। হেলিকপ্টার দর্শকের স্টাইলে সে রিভলভার কোটের আড়ালে রেখে গুলি ছুড়ে। কিন্তু আমি ভাবছি খালেদ খাকান, প্রফেসর বেগোভিচ মারা যাবার পর তার এই নতুন ঠিকানার খোঁজ জানার ব্যাপারে সন্দেহের তীর সাবাতিনের দিকে নিক্ষিপ্ত হতে পারে, বলল জেনারেল মোস্তফা কামাল। তার সম্ভাবনা আছে, আবার নেও বলা যেতে পারে। গেটে আকস্মিক দেখা হয়েছে এটাই তাদের মনে হতে পারে। তাছাড়া হেলিকপ্টারের ট্রান্সমিশন চিপস স্থাপনের দায়িত্ব সে ঠিক পালন করেছে। তবু তার উপর নজর রাখার ব্যবস্থা করুন। সাবাতিনীর মাধ্যমে তাদের কাজ যদি শেষ হয়ে থাকে তাহলে সাবাতিনীকে পথের কাঁটাও ভাবতে পারে। আহমদ মুসা বলল, আপনি ঠিক বলেছেন, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। 2 জন গোয়েন্দা তার উপর সার্বক্ষণিক নজর রাখবে। ঠিক আছে, আপনি চলুন প্লিজ, বলল জেনারেল মোস্তফা কামাল। ওকে, আমি আসছি,
সালামু আলাইকুম। আহমদ মুসা রেখে দিল মোবাইল। গোয়েন্দা কয়েকজনে এসে পৌঁছল। অফিসার আহমদ মুসার সামনে এসে বলল, ওদের ধরা গেল না স্যার। বাড়িতে একটা সুড়ঙ্গ পথ আছে, সে পথেই ওরা পালিয়ে গেছে। সুড়ঙ্গ পথটা একটা স্টার্স সোয়ারেজে গিয়ে মেলেছে। প্রফেসর বেগোভিচের খবর কি স্যার? সে নেই। ধরা পড়ার চাইতে পটাশিয়াম বিষ নেওয়া সে বেশি পছন্দ করেছে। আহমদ মুসা বলল, ও গড, তাহলে আমাদের মিশনটাই ব্যর্থ, বলল গোয়েন্দা অফিসারটি। না না, আমাদের মিশন ব্যর্থ হয়নি। শুনুন অফিসার, আপনারা পুলিশের সাথে লাশগুলো নিয়ে আসুন। আমি জেনারেল মোস্তফার ওখানে যাচ্ছি, আপনারা আসুন, আহমদ মুসা বলল। আহমদ মুসা ঘুরে দাঁড়ালো গেটের দিকে। দেখল জেনারেল মোস্তফার পাঠানো গাড়িটাও এসে পৌঁছেছে। আহমদ মুসা গাড়িতে গিয়ে উঠল। গাড়ি স্টার্ট নিল। গাড়ি তখন বসফরাস ব্রিজের গোড়ায় পৌঁছেছে। মোবাইল বেজে উঠল তার। মোবাইল ধরতে ওপার থেকে জেনারেল মোস্তফা বলল, দুঃসংবাদ খালেদ খাকান, আমাদের লোকেরা এইমাত্র খবর দিল যে সাবাতিনি পাহাড় থেকে পড়ে মাথা ফেটে মারা গেছে। ইন্নালিল্লাহ। আহা, সরল সোজা রহস্যপ্রিয় মেয়েটা, আমরা তাকে বাঁচাতে পারলাম না, বলল আহমদ মুসা। সরি খালেদ খাকান, ও যে এত তাড়াতাড়ি সন্দেহের শিকার হবে তা বোঝা যায়নি, জেনারেল মোস্তফা কামাল বলল। কিন্তু জেনারেল, সে সন্দেহের শিকার নাকি তার প্রয়োজন ওদের শেষ হয়ে যাওয়ার পর ওরা এ পথ আবিষ্কার করেছে তা তো বলা মুশকিল। আমি আসছি। জেনারেল, সিজিলের ওয়েসিস বাড়িটায় সার্বক্ষণিক পাহারায় যেন ঘাটতি না হয়, দেখবেন প্লিজ। সে বিষয়ে নিশ্চিন্ত থাকুন। ওয়েসিসে যাবার প্রত্যক্ষ পরোক্ষ যতগুলো পথ আছে সবগুলোর উপরে গোপনে চোখ রাখা হয়েছে। ওরা তাদের চোখ এড়াতে পারবে না, বলল জেনারেল মোস্তফা কামাল। ধন্যবাদ জেনারেল। আর কোনো কথা, বলল আহমদ মুসা। না ধন্যবাদ, আপনি আসুন। ওকে জেনারেল, সালামু আলাইকুম। তারপর মোবাইল রাখল আহমদ মুসা। জেনারেল মোস্তফা কামাল তার অফিসে তার চেয়ারে বসতে বসতে বলল, ভিসিডিতে কি আছে তা জানতে সত্যি আমার তর্স হয়েছে না। ভিসিডিটা দিন খালেদ খাকান। টেবিলের ওপাশে বসেছিল আহমদ মুসা, জেনারেল তারিক, প্রধানমন্ত্রীর সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ আইদিন। আহমদ মুসা পকেট থেকে ভিসিডিটা বের করে জেনারেল মোস্তফার হাতে দিল। জেনারেল মোস্তফা আগ্রহের সাথে ভিসিডিটা হাতে নিয়ে কম্পিউটারে সেট করে প্লে অপশনে ক্লিক করে বলল, প্রফেসর বেগোভিচ দেশ থেকে বেরোবার সময় ভিসিডিটা পকেটে রেখেছিল, তখন এটা শূন্য নয় নিশ্চয়। কম্পিউটার স্ক্রিন সচল হল। মুহূর্তের জন্য ধোঁয়াটে হয়ে উঠল স্ক্রিন। একটু পর ধোঁয়া কেটে বেরিয়ে এলো বসফরাস। স্ক্রিনের সেন্ট্রাল পয়েন্টে এসে গেল বসফরাস তীরের রোমেলি দুর্গ। হঠাৎ আবার ধোঁয়ায় ঢেকে গেল স্ক্রিনটা। এই ধোঁয়ার মধ্যে যেন একটা সুড়ঙ্গ। সুড়ঙ্গটা গোটা কম্পিউটারের স্ক্রিন জুড়ে বিস্তৃত। সুড়ঙ্গটা দ্রুত উপরে উঠতে লাগলো। তার সাথে দৃষ্টিটা ছুটল সুড়ঙ্গের বটমের দিকে। উধাও হয়ে গেল সুড়ঙ্গ। ফুটে উঠল একটা কক্ষের দৃশ্য। কক্ষটি নানা রকম জটিল কলকবজা এবং কম্পিউটারে ঠাসা। চোখ ছানাবড়া হয়ে উঠেছে জেনারেল তারিকের। চিৎকার করে বলল, এ যে আমাদের প্রধান বিজ্ঞানী ডক্টর আন্দালুসির ল্যাব। এই ছবি এই সিডিতে কি করে এলো? সর্বনাশ! বাইরের আমরা দু একজন ছাড়া তো এই ল্যাব আর কেউ দেখেনি। কোনো ধরনের ক্যামেরা ভেতরে যাওয়ার প্রশ্নই নেই। এ ছবি উঠল কি করে? বলল জেনারেল মোস্তফা কামাল। আহমদ মুসার চোখে মুখে কোনো বিস্ময় নেই, তবে উদ্বেগ ফুটে উঠেছে। তার স্থির দৃষ্টি ছিল ছবির অ্যাঙ্গেলের দিকে। কক্ষের দৃশ্যটা স্থির ছিল না। এক একটা যন্ত্রাংশের উপর এক এক সময় স্থির হচ্ছিল। মূল ফোকাসের সময় যন্ত্রাংশের ছবিগুলো এতই বড় হচ্ছিল যে সূচের ডগা পরিমাণ বিন্দুও মার্বেলের মতো বড় মনে হচ্ছিল। হঠাৎ দৃশ্যপট পাল্টে গেল। উবে গেল ল্যাব কক্ষের দৃশ্য। স্ক্রিনে এলো বিরাট একটা হলঘরের ছবি। ঘরটা ভর্তি নানা আকারের দুর্বোধ্য সব যন্ত্রপাতি, ক্রুজ মিসাইল ধরনের রকেট লঞ্চার এবং এ আকারের দ্রব্যে ভর্তি। হলঘরটা যেমন একটা ক্রিকেট মাঠের মতো বিস্তৃত, তেমনি জাম্বো জেটের মতো উঁচু। এ ঘরের দৃশ্যের উপর চোখ পড়তে জেনারেল তারিক এবং জেনারেল মোস্তফা দুজনেই একসাথে চিৎকার করে উঠল, সর্বনাশ! কি দেখছি আমরা? এ যে আমাদের আইআরটি টপ সিক্রেট রিসার্চ ট্রেজার এবং গ্রাউন্ডের দৃশ্য। আর কারো মুখ থেকে কোনো কথা উচ্চারিত হল না। সকলের পলকহীন দৃষ্টি কম্পিউটার স্ক্রিনে ফুটে ওঠা দৃশ্যের দিকে।
কম্পিউটার স্ক্রিনে ছবির ফোকাস এক একটা যন্ত্র বা আইটেমের উপর গিয়ে পড়ছে। বিস্ময়ের ব্যাপার, যন্ত্র বা আইটেমের খাঁজ সহ একমাত্র বটম ছাড়া সব দিকের দৃশ্যই পরিষ্কার দৃষ্টিগোচর হচ্ছে। এমন মাল্টি ডাইমেনশনাল ছবি কি করে সম্ভব? এ প্রশ্ন বিস্ময়ে বিস্ফারিত চোখগুলো। ছবির ফোকাস এক এক করে সবগুলো জটিল যন্ত্রপাতি, ক্রুজ মিসাইল ও রকেট লঞ্চার ধরনের জিনিস এবং ছোটখাটো সব দ্রব্যাদির উপর গিয়ে ঘুরল প্রায় স্থির গতিতে। আধা ঘন্টা সময় তখন পার হয়ে গেছে। হঠাৎই ঘরের দৃশ্য উবে গেল। অন্ধকার নেমে এলো স্ক্রিনে। ভিডিও দৃশ্য স্ক্রিন থেকে চলে গেলেও দর্শকদের চোখগুলো যেন আঠার মতো লেগে আছে স্ক্রিনে। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। জেনারেল মোস্তফা কামাল, জেনারেল তাহির, প্রধানমন্ত্রী সিকিউরিটি অ্যাডভাইজার আইদিন, তাদের সকলের চোখে মুখে ভয়, উদ্বেগের চিহ্ন। আহমাদ মুসার মুখে একটা স্বস্তির ছায়া। আইআরটির তথ্যাদি সম্বলিত মহা গুরুত্বপূর্ণ এই ভিডিও চিত্র বাইরে পাচারের উদ্যোগ আল্লাহ ব্যর্থ করে দিয়েছেন। জমাট নীরবতার মধ্যে প্রথম কথা বলে উঠল জেনারেল মোস্তফা কামাল। বলল, আল্লাহ রক্ষা করুন, আমাদের আইআরটির কিছু তো ওদের অজানা নেই, কিন্তু এ ছবি তারা তুলল কি করে? ভেতরে ক্যামেরা প্রবেশ করার ব্যাপারটা অসম্ভব। ঠিক বলেছেন জেনারেল মোস্তফা, এমন ছবি তোলা অসম্ভব। যাদের ল্যাব এবং টেস্টিং গ্রাউন্ড, রিসার্চ ট্রেজারে প্রবেশের অনুমতি আছে, তারা ছাড়া ওই সব স্থানে প্রবেশ করা যে কোনো কারো পক্ষেই অসম্ভব। আর যাদের প্রবেশ করার অনুমতি আছে, তাদের বিশ্বস্ততা প্রশ্নাতীত। তাহলে এটা ঘটল কি করে? বলল জেনারেল তাহির তারিক। আমার মনে হয় উপগ্রহের বিশেষ ক্যামেরা থেকে এসব ছবি উঠেছে। উপগ্রহ থেকে ভূ অভ্যন্তরের বিভিন্ন রকমের ছবি তোলা এখন একটা সাধারণ ব্যাপার। আইআরটির গোপন তথ্য জোগাড়ে বা ভূ উপগ্রহ ব্যবহার করেছে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ আইদিন বলল। আহমদ মুসা চেয়ারে সোজা হয়ে বসল। বলল, ভিডিও চিত্র আকাশ থেকে কিংবা উপগ্রহের ক্যামেরা থেকে তোলা নয়। ছবির ফোকাসগুলোর উপর থেকে নয়, বিভিন্ন কৌণিক অ্যাঙ্গেলে এসেছে। এমন অ্যাঙ্গেল ভূপৃষ্ঠের বাইরে হতে পারে না। কোনো পাহাড় বা ব্রিজের উপর থেকেও তোলা হতে পারে ভিডিও চিত্রগুলো। বিস্মিত জেনারেল মোস্তফা কামাল এবং বলল, আপনার ব্যাখ্যায় বেশি যুক্তিসঙ্গত, কিন্তু এ ধরনের ক্যামেরা কি আছে? মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক রিসার্চ সম্প্রতি এ ধরনের ক্যামেরা তৈরি করেছে। ভূপৃষ্ঠ থেকে এ ক্যামেরা ভূ অভ্যন্তরের মাল্টি ডাইমেনশনাল ছবি তুলতে পারে। এ ক্যামেরার ফোকাস কৌণিকভাবে ভূগর্ভে প্রবেশ করলেও টার্গেটের উপর ফোকাসের ক্ষেত্রে কখনো তা ভার্টিক্যাল এবং বিভিন্ন উচ্চতায় সমান্তরাল হতে পারে। তার ফলে টার্গেটের একমাত্র তলদেশ ছাড়া সব পাশে সব অ্যাঙ্গেলের ছবিও তুলতে পারে। আমার মনে হচ্ছে সর্বাধুনিক এ ক্যামেরায় এখানে ব্যবহৃত হয়েছে, বলল আহমাদ মুসা। কিন্তু আবিষ্কৃত হলেও এ ক্যামেরা তো মার্কেটে আসেনি। উইপন্সের সবগুলো লেটেস্ট মার্কেট রিপোর্ট আমার কাছে আছে। তাহলে ষড়যন্ত্রকারীরা এ ক্যামেরা পেল কি করে বুঝতে পারছি না, জেনারেল মোস্তফা কামাল বলল। হাসল আহমাদ মুসা। বলল, ষড়যন্ত্রকারীরা ও মার্কিন স্ট্র্যাটেজিক রিসার্চ ল্যাবের মালিকরা যদি কাছাকাছি হয়, তাহলে তো ওই ক্যামেরা কেনার জন্য মার্কেটের প্রয়োজন হয় না। আপনি কি তাই মনে করেন মিস্টার খালেদ খাকান? জিজ্ঞাসা ডক্টর মোহাম্মদ আইদিনের। এটা মনে করার তো কথা নয়, চোখেই তো দেখা যাচ্ছে আইদিন। ওই ভিডিও ক্যাসেট নিয়ে প্রফেসর বেগোভিচ যাচ্ছিলেন ইসরায়েলে। ইসরায়েল আর মার্কিন বর্তমান শাসকদের একটি মহলের স্ট্র্যাটেজিক স্বার্থ তো একই। অতএব মার্কিন স্ট্র্যাটেজিক ল্যাব থেকে ইসরায়েল ক্যামেরা পেতেই পারে। আর ইসরায়েল ও ষড়যন্ত্রকারী 30 হতে পারে একই স্বার্থের দুই নাম। আহমাদ মুসা বলল, সর্বনাশ, আমাদের আয়াতটি তাহলে এক মহা ষড়যন্ত্রের মুখে। কিন্তু একটা কথা, ইসরায়েলের সাথে আমাদের তুরস্কের সম্পর্ক তো খুবই বন্ধুত্বপূর্ণ। তারপরেও কি তারা আমাদের সাথে এত বড় একটা ষড়যন্ত্রের কাজ করতে পারে? বলল ডক্টর আইদিনী। হাসল আহমাদ মুসা। কিন্তু কিছু বলার আগে উত্তরটা এলো জেনারেল তাহিরের কাছ থেকে। বলল, তুরস্ককে নিজের স্বার্থে সে বন্ধু মনে করে এবং ইসরায়েল নিজের স্বার্থে ওআইসির গবেষণা প্রতিষ্ঠান আইআরটিকে তুরস্কে স্থান দেওয়ার সিদ্ধান্তকে বৈরিতার চোখে দেখছে।
ডক্টর আইদিন তাকালো জেনারেল তাহিরের দিকে, বলল, ঠিক বলেছেন, এটাই কারণ। ওরা তুরস্কের বন্ধু, কিন্তু সেটা যখন ওদের জন্য লাভজনক। একটু থামল ডক্টর আইদিন, বলল সঙ্গে সঙ্গে আবার, ওদের ক্যামেরা আমাদের গবেষণাগারের সর্বত্র পৌঁছেছে। আমাদের অত্যন্ত স্পর্শকাতর গবেষণাগার, আইআরটির কোনো গোপনীয়তার অবশিষ্ট নেই। এখন আমাদের করণীয় কি? ভিসিডিটা এখনও ওদের হাতে পৌঁছেনি। ভিসিডিটা আগে যদি কোনোভাবে পাঠিয়ে দিত, তবে আজ এতটা ঝুঁকি নিয়ে প্রফেসর বেগোভিচ এটা সাথে নিত না। তবে ভিসিডির কপি আরও কারো কাছে থাকতে পারে, তবে নাও থাকতে পারে। হতে পারে প্রফেসর বেগোভিচ নিজেই ব্রিজ থেকে ছবি নিয়েছিলেন আইআরটি গবেষণাগারের। তিনি ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের পরিচিত প্রফেসর বলে তার মাধ্যমে ছবি নেওয়াটাই ছিল নিরাপদ। আমার মনে হয় সেটাই করা হয়েছে। মনে হয় ফাতিহ পাশা পার্ক সংলগ্ন ওই বাড়িটা এবং প্রফেসরের বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টার খোঁজ করলে ক্যামেরার সন্ধান পাওয়া যেতে পারে। আর আহমদ মুসা কথা শেষ করতে পারল না। কথার মাঝখানে বলে উঠল জেনারেল মোস্তফা কামাল, ব্যাপারটা গুরুত্বপূর্ণ। আমি এখনই নির্দেশ দিচ্ছি অনুসন্ধান করে দেখার জন্যে। ধন্যবাদ জেনারেল। আমি যে কথা বলছিলাম, আমাদের করণীয় বিষয় নির্ভর করে 30 কী করতে চায় তার উপর। আইআরটি গবেষণাগারের যে বিস্তারিত ছবি তারা সংগ্রহ করেছে তা তারা তাদের অনেক কাজে লাগাতে পারে। তবে তারা আইআরটির থিওরিটিক্যাল গবেষণা এবং প্র্যাকটিক্যাল অর্জন সম্পর্কে বিস্তারিত জানতে চায়। এই জানার জন্য তারা কি করছে এটাই আমাদের দেখার বিষয়, সেই সাথে প্রতিরোধ প্রতিকারেরও বিষয়। আহমদ মুসা বলল, ধন্যবাদ খালেদ খাকান, এটাই এখন প্রধান বিষয়। একটু থামল জেনারেল মোস্তফা কামাল, বলল, আবার আমাকে উঠতে হচ্ছে। খালেদ খাকান যা বলেছেন সে বিষয়ে এক্ষুনি কয়েকটা মেসেজ পাঠাতে হবে, আমি আসছি। জেনারেল মোস্তফা কামাল উঠতেই ডক্টর আইদিন বলল, আমাকে উঠতে হবে এখন। বিষয়টি আমি প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টকে এক্ষুনি জানাতে চাই। ডক্টর আইদিনও উঠে দাঁড়ালো, সালাম দিয়ে সে পা বাড়ালো বাইরের দিকে। বেরোতে গিয়ে জেনারেল মোস্তফা কামাল বলল, মিস্টার খালেদ খাকান, আপনারা বসুন, আরও কিছু কথা আছে, আপনাদের চা দিতে বলছি। বেরিয়ে গেল জেনারেল মোস্তফা। আহমদ মুসা চেয়ারে গা এলিয়ে দিয়ে বলল, 30 নিকটে যাবার একটা ছাড়া সব পথ আপাতত হাতছাড়া। এখন একটা কোনটা? আহমদ মুসার কথার মাঝখানে বলে উঠল জেনারেল তাহির। সিজলিতে বিজ্ঞানী ডক্টর আন্দালুসির নতুন বাড়ি। এই বাড়িটা এখন 30 টার্গেট। ডক্টর আন্দালুসিকে ঘিরে তাদের যে টার্গেট তা অর্জন করতে তাদের ওই বাড়িতে আসতে হবে। আহমদ মুসা বলল, এই কন্ট্যাক্ট পয়েন্ট গুরুত্বপূর্ণ, বলল জেনারেল তারিক। হ্যাঁ জেনারেল তারিক, বিজ্ঞানী আন্দালুসি তাদের আসল উদ্দেশ্য সাধনের মাধ্যম। এই উদ্দেশ্য সাধনের জন্যে তারা সর্বশক্তি নিয়োগ করতে পারে। আহমদ মুসা বলল, হ্যাঁ মিস্টার খালেদ খাকান, আপনি ঠিকই বলেছেন, বলল জেনারেল তারিক। বাড়িটার নিরাপত্তা ব্যবস্থা নতুন করে রিভিউ করা দরকার। আহমদ মুসা বলল, ঠিক বলেছেন, আজ সকালেও আমি ও জেনারেল মোস্তফা কামাল সেখানে গিয়েছিলাম। নিরাপত্তার বিষয়টা আমরা পর্যালোচনা করেছি। কুক, পরিচারক, পরিচারিকা, বয় বেয়ারার ছদ্মবেশে মোট 8 জন মহিলা পুরুষ গোয়েন্দা বাড়ির ভেতরে নিয়োজিত আছেন। এছাড়া বাড়ির সকল অ্যাপ্রোচ রোড সহ চারদিকে সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা নতুন করে নিশ্চিত করা হয়েছে, বলল জেনারেল তারিক। ধন্যবাদ। তবে প্রশ্ন হল, ওরা কোন পথে অগ্রসর হতে চায়? উদ্দেশ্য সাধনের জন্য তারা কোন কৌশল গ্রহণ করতে চাচ্ছে? আহমদ মুসা বলল, আপনি আগেই এই উদ্দেশ্য সম্পর্কে বলেছেন। এটাই এখনকার বড় প্রশ্ন, কিন্তু আমি বুঝতে পারছি না এখন তাদের মতলবটা কি। আপনি নিশ্চয়ই কিছু ধারণা করছেন? জেনারেল তারিক বলল, ওদের সামনে মাত্র একটা অপশন নিশ্চয় নেই, তবে তাদের টার্গেট যে সৌড এর ফর্মুলা সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ফর্মুলার জন্যেই তাদের প্রয়োজন বিজ্ঞানীকে, কিন্তু সৌডের ফর্মুলার জন্য তারা এতটা মরিয়া কেন? আহমদ মুসা বলল, কারণ তাদের উড়ন্ত ধরনের সকল অফেন্সিভ অস্ত্র অচল হয়ে পড়েছে। এতে করে তাদের দাঁত থাবা ভোঁতা হয়ে পড়বে, বলল জেনারেল তারিক। কিন্তু আমি ভাবছি অন্য কথা। ওদের দাঁত বা থাবা রক্ষা বা অস্ত্রগুলোকে সচল রাখায় একমাত্র টার্গেট হলে ওরা খুব সহজেই বিজ্ঞানীদের সমেত আইআরটিকে নিশ্চিহ্ন করতে পারে। ওদের উপগ্রহের নিষ্পলক চোখ আইআরটির উপর নিবদ্ধ।
ওদের হাতে এমন অস্ত্র আছে যা রোমেলি দুর্গের ওই অংশসহ 100 ফুট গভীর পর্যন্ত দুনিয়া থেকে মুছে ফেলতে পারে। তা না করে ফর্মুলা হাত করার জন্য মরিয়া হয়ে উঠছে কেন? নিছক আত্মরক্ষা নয়, ফর্মুলাই ওদের জন্য গুরুত্বপূর্ণ। এটা শুধু সোর্ড এর টেকনোলজি হাত করার জন্য কি না, ওরা তো এমনিতেই নিরাপদ। রকেট ও রকেট জাতীয় অস্ত্র ধ্বংসের প্রতিরক্ষা শিল্ড বা স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ এসডিআই তো তাদের আছেই। তাহলে সোর্ডের ফর্মুলার জন্য এতটা পাগল হয়ে যাবে কেন? আমি মনে করি এই প্রশ্নটাই গুরুত্বপূর্ণ। থামল আহমদ মুসা। মিস্টার আহমদ মুসা, আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন, তবে এভাবে আমি বিষয়টাকে দেখিনি। আহমদ মুসা, ধন্যবাদ আপনাকে, কিন্তু কি হতে পারে বিষয়টা? বলল জেনারেল তাহির তারিক। আহমদ মুসার চোখে মুখে ভাবনার চিহ্ন। এ সময় চা নাস্তার ট্রলি ঠেলে ঘরে প্রবেশ করল বেয়ারা। ট্রলিতে 2 কাপ চা, 2 হাফ প্লেটে কাবাব সাজানো, তার পাশে সসের বাটি, যেন কাবাব দিয়ে ধোঁয়া উঠছে এমন মনে হচ্ছে। জেনারেল তাহির সাগ্রহে বলল, যাক, তুমি আসতে বেশ দেরি করলেও ভালো নাস্তা এনেছ হে। জেনারেল তাহিরের লক্ষ্য নাস্তার দিকে, কিন্তু আহমদ মুসার লক্ষ্য বেয়ারার পায়ের দিকে। বেয়ারার পায়ে পুলিশের কমব্যাট বুট দেখে বিস্মিত হল আহমদ মুসা। তুরস্কের পুলিশ ও অফিসারদের বেয়ারারাও কি ওদের লোক? তারা তো কমব্যাট বুট পরে না, এবং তারা ইউনিফর্ম পরে বটে, কিন্তু কমব্যাট ইউনিফর্ম নয়। বেয়ারার পরনে নন কমব্যাট ইউনিফর্ম ঠিকই আছে, কিন্তু ইউনিফর্মটা তার দেহের চেয়ে অনেক বড়, বুটের মতো এতটাও বিদঘুটে দেখাচ্ছে। হঠাৎ মনে একটা চিন্তার উদয় হয়, চমকে উঠল আহমদ মুসা। চেয়ারে সোজা হলো তার দেহ, তীক্ষ্ণ হলো দৃষ্টি। বেয়ারা টেবিলে চা নাস্তা সাজিয়ে সোজা হয়ে দাঁড়ালো। স্যালুট দিয়ে জেনারেল তাহিরকে লক্ষ্য করে বলল, জেনারেল স্যার, ভিসিডিটা আমাকে এক্ষুনি নিয়ে যেতে বলল। ডক্টর আইদিনকে ওটা দেবেন তিনি। জেনারেল তাহির কাবাবের প্লেটটা টেনে নিচ্ছিল। বলল, ও, প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের সাথে তিনি বোধহয় কথা বলেছেন। ঠিক আছে বেয়ারা, ওটা বের করে নাও। জেনারেল তাহির তারিখের নির্দেশ দেবার আগেই বলা যায় বেয়ারা হাঁটা শুরু করে। আহমদ মুসার চোখে মুখে তখন চিন্তার ঝড়। হঠাৎ যেন তার মুখ পুড়ে বেরিয়ে এলো, দাঁড়াও বেয়ারা, আমি জেনারেল মোস্তফার সাথে কথা বলে নিই। একথা বলার সাথে সাথে পকেটে হাত পুড়েছে সে। আহমদ মুসার নির্দেশ শুনে বেয়ারা বঁ করে এদিকে ঘুরল। সেই সাথে তার হাতে উঠে এসেছে রিভলভার। আহমদ মুসার হাত পকেটে ঢুকলেও তার চোখ দুটি আঠার মতো লেগেছিল তার উপর। বেয়ারাকে পকেট থেকে রিভলভার বের করতে দেখে মোবাইল ছেড়ে রিভলভার নিয়ে বেরিয়ে এসেছে আহমদ মুসার হাত। আর রিভলভার সমেত হাত বেরিয়ে আসার সাথে সাথে আহমদ মুসার টেবিল লেভেলের উপরে বেড়ে থাকা তার দেহকে টেবিলের সমান্তরালে বাঁ দিকে নেয়। তার রিভলভার থেকে গুলিও বেরায় প্রায় একই সঙ্গে। বেয়ারা ও আহমদ মুসা দুজনের রিভলভার থেকে প্রায় একই সময়ে গুলি বেরিয়ে যায়। বেয়ারার গুলি আহমদ মুসার ডান কাঁধের বাহু সন্ধিতে একটা ছোবল মেরে কিছু গোস্ত তুলে নিয়ে বেরিয়ে যায়। দেহটা তার বাঁ দিকে সরে না গেলে বুকটা এফোড় ওপড় হয়ে যেত বেয়ারার গুলিতে। আহমদ মুসার মতো সাবধান হতে পারেনি বেয়ারাটা। তার ফলেই আহমদ মুসার নিক্ষিপ্ত বুলেট বেয়ারার বাম বুক একেবারে বিধ্বস্ত করে দেয়। বেয়ারার দেহ একবার টলে পড়ে আছাড় খেয়ে পড়ে যায় টেবিলের পাশে। আহমদ মুসার দেহটা সোজা হলো চেয়ারে। বিস্ময় বিস্ফোরিত চোখ দুটি জেনারেল তাহিরের মুহূর্তের জন্য বাঁখারা হয়েছে। আহমদ মুসার গুলিটা ছিল জবাবি বা আত্মরক্ষামূলক, এটা তো বোঝা গেছে, কিন্তু বেয়ারা আহমদ মুসার কথা শুনে ক্ষেপে উঠে আহমদ মুসাকে গুলি করে বসল কেন? তাহলে কি? জেনারেল তাহিরের চিন্তায় ছেদ নামল। ছুটে এসে ঘরে প্রবেশ করল জেনারেল মোস্তফা কামাল এবং তার সাথে কয়েকজন পুলিশ। জেনারেল মোস্তফা কামালের চোখ প্রথমে পড়ল বেয়ারার রক্তাক্ত লাশের উপর। তারপর দেখতে পেল আহমদ মুসাকে বাঁ হাত দিয়ে ডান বাহুসন্ধি চেপে ধরে বসে আছে। আহমদ মুসার হাত ছাপিয়ে রক্ত গড়িয়ে পড়ছে আহত স্থান থেকে। জেনারেল মোস্তফার চোখ গিয়ে পড়ল জেনারেল তাহির তারিকের উপর। জেনারেল তাহির তারিক ততক্ষণে নিজেকে সামলে নিয়েছেন। সে দ্রুত উঠে দাঁড়ালো। দ্রুত সংক্ষেপে সব কথা বলে শেষ করল এই বলে যে, মিস্টার খালেদ খাকান, তার দেহটা ঠিক সময়ে সরিয়ে নিতে না পারলে বেয়ারার আগে তিনি লাশ হয়ে যেতেন। আর যদি ব্যাপারটা আঁচ করতে না পারতেন এবং অবিশ্বাস্য দ্রুততার সাথে মোবাইলের বদলে রিভলভার বের না করতেন, তাহলে আগে উনি, তারপর আমাকেও লাশ হতে হতো। এ ভিসিডিটা চলে যেত বেয়ারার হাতে।
বিস্ময় বিস্ফারিত হয়ে উঠেছে জেনারেল মোস্তফা কামালের দু চোখ। সে দ্রুত ছুটে এলো আহমদ মুসার কাছে। মিস্টার খালেদ খাকান, আঘাতটা কেমন? বুলেট ভেতরে আছে কিনা? চলুন, পাশেই আমাদের পুলিশ হাসপাতাল, ভিআইপি উইং। আহমদ মুসাকে দুহাতে জড়িয়ে ধরে তুলতে যাচ্ছিল জেনারেল মোস্তফা কামাল। একজন পুলিশ বলল, স্যার, আমরা স্ট্রেচার নিয়ে আসছি বলে দৌড় দিল পুলিশটি। আহমদ মুসা নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করে বলল, আমাকে নিয়ে ব্যস্ত হবেন না, আমার আঘাত তেমন নয়, গুলিটা বেরিয়ে গেছে। আপনি বরং দেখুন আসল বেয়ারা কোথায়। মনে হচ্ছে তাকে কোথাও আটকে রেখে বেয়ারার পোশাকধারী এই লোক এসেছিল ভিসিডিটা হাত করতে। 30 এজেন্ট জাতীয় কেউ হতে পারে। বেয়ারাকে পর্যবেক্ষণ করছিল যে পুলিশ অফিসারটি, সে বলে উঠল, স্যার, এ আমাদের পুলিশের র্যাপিড কমব্যাট ব্যাটালিয়নের লোক, নাম জোসেফ সেদ্দিক। সিকিউরিটি হেডকোয়ার্টারে আজ তার কোনো ডিউটি ছিল না। ধন্যবাদ অফিসার, তুমি যাও। এর ব্যাপারে সব তথ্য আমরা চাই। এর সঙ্গে সাথীদের হদিশ আমাদের প্রয়োজন। এর ব্যাপারটা জানাজানির আগেই এ কাজ করতে হবে। কথা শেষ করে অন্য একজন অফিসারের দিকে তাকিয়ে বলল, অপারেশনের ফুল ব্যবস্থা সহ ডাক্তারকে তুমি আসতে বলো হাসপাতাল থেকে, আর লাশ নিয়ে যা করা দরকার তার ব্যবস্থা করো। ঘরটা পরিষ্কারের ব্যবস্থা করো। পুলিশের দুজন অফিসার বেরিয়ে গেল। 2-3 মিনিটের মধ্যে ডাক্তাররা এসে গেল, সাথে একটা ট্রলিটা একটা অপারেশন বেডে পরিণত হলো। বেডের নিচে লেয়ারে অপারেশনের সব সরঞ্জাম। ডাক্তারদের সব নির্দেশ দিয়ে আহমদ মুসা বলল, মিস্টার খালেদ খাকান, ডাক্তাররা তাদের কাজ সারুন, আমি আসছি। জেনারেল তাহির এখানে থাকছেন। বেরিয়ে গেল জেনারেল মোস্তফা কামাল। পাকা 10 মিনিট পর ফিরে এলো মোস্তফা কামাল। তখন আহমদ মুসার ব্যান্ডেজ বাঁধা প্রায় শেষ। আহমদ মুসা হাসপাতালের ঢিলাঢালা পোশাক পরে সোফায় এসে বসেছে। ব্যাগেজ নিয়ে ডাক্তাররাও বেরিয়ে গেল। জেনারেল মোস্তফা কামাল এসে তার চেয়ারে বসল। তার মুখ মলিন। বলল, প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন। তারা বলেছেন, এই ব্যবস্থাকে ঢেলে সাজানো ছাড়া আস্থার পরিবেশ সৃষ্টি হবে না। তারা ঠিকই বলেছেন। তাদের ভিসিডিটা আমরা হাত করার কয়েক ঘন্টার মধ্যে সেটা উদ্ধারের জন্য আমাদের সিকিউরিটি হেডকোয়ার্টারে ওরা অভিযান চালাতে পারল কি করে? এর তো কোনো জবাব নেই। মিস্টার খালেদ খাকানের অস্বাভাবিক বুদ্ধিমত্তার কারণে আপনারা বেঁচে গেছেন। ভিসিডিটা যে রক্ষা পেয়েছে সেটা ভিন্ন খাত। তাদের অভিযানকে সফলই বলতে হবে। অনেক প্রশ্ন সামনে এসে গেছে। ভিসিডিটা যে এখানে সেটা তারা জানল কি করে? জানার পর উদ্ধার অভিযানের পরিকল্পনা এত দ্রুত কিভাবে হলো, এবং তার বাস্তবায়ন বা এত দ্রুত, এত নিখুঁতভাবে কেমন করে হতে পারল? থামল জেনারেল মোস্তফা। তার কণ্ঠে হতাশার সুর। জেনারেল মোস্তফা, বলতে শুরু করল আহমদ মুসা, তারা এত দ্রুত জানতে পারা এবং সফল অভিযান করায় বিস্ময়ের কিছু নেই। আমি নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা সর্বত্র তাদের লোক আছে। এরা ঠিক আয়েশা আজিমার মতো। এরা তুর্কি প্রজাতন্ত্রের চাকরি করে, টাকা নেয়, কিন্তু আনুগত্য করে বিশেষ ষড়যন্ত্রের। নির্দেশ পেলে এরা সক্রিয় হয়ে ওঠে। বর্তমান ক্ষেত্রেও তাই ঘটেছে। আর আহমদ মুসার কথার মাঝখানে জেনারেল মোস্তফা বলে উঠল, আপনি ঠিক বলেছেন মিস্টার খালেদ খাকান, ঘটনাটা ঠিক আয়েশা আজিমার মতোই। বেয়ারাটা আসলে একজন পুলিশ অফিসার। আসল নাম তার জোসেফ সেদ্দিক নয়, তার প্রকৃত নাম ডেভিড বেনিয়ামিন। তুরস্কের এক ইহুদি পরিবারে জন্ম। স্কুল ফাইনালের আগে নাম পাল্টিয়ে খ্রিস্টান নাম জোসেফ সেদ্দিক গ্রহণ করে। ইতোমধ্যে আমাদের র্যাপিড কমব্যাট ব্যাটালিয়নে এ ধরনের 3টি নাম পাওয়া গেছে। তাদের কাউকেই এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার এখন মনে হচ্ছে এরা সকলেই আয়েশা আজিমার মতো ইচ্ছায় বা বাধ্য হয়ে 30 পক্ষে কাজ করে। বিষয়টা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনতে চাই। কিন্তু জেনারেল মোস্তফা, অপরাধকে জাতিগত কালার দেয়া ঠিক হবে না। পৃথিবীর বহু দেশের বহু ঘটনায় আমি ইহুদিদের দেশপ্রেমিকও দেখেছি। ইহুদিদের নাম ভাঙিয়ে গোষ্ঠীবিশেষের ষড়যন্ত্রের ঘোর বিরোধী দেখেছি তাদেরকে। তুরস্কেও এমন লোক প্রচুর আছে হয়তো, যেমন ইস্তাম্বুলের ইয়াসার পরিবার, বলল আহমদ মুসা। ধন্যবাদ খালেদ খাকান, আমিও এমনটাই মনে করি। তবু আমার এখন মনে হচ্ছে তাদের উপর চোখ রাখা দরকার। ভালো মন্দের পার্থক্যটা হওয়া দরকার। অনেক ভালো লোকও জাতিগত ক্রিমিনালদের চাপে, ভয়ে, অপরাধে জড়িয়ে পড়তে বাধ্য হচ্ছে। যদি চোখ রাখা হয় তাহলে এই ভালো লোকদের সাহায্য করা, রক্ষা করা যাবে। জেনারেল মোস্তফা কামাল বলল, হ্যাঁ, এই সতর্কতা প্রয়োজন, কিন্তু একজনও যাতে অহেতুক সন্দেহের শিকার না হয় তা অবশ্যই নিশ্চিত করতে হবে।
আহমদ মুসা বলল, ধন্যবাদ মিস্টার খালেদ খাকান, এদিকে তো নজর রাখতেই হবে। যাক এ প্রসঙ্গ, এখন বলুন আমরা আমাদের আসল কাজে কিভাবে এগোব। ওরা দেখা যাচ্ছে সাংঘাতিক অ্যাকশনে, বলল জেনারেল মোস্তফা। ওরা অ্যাকশনে থাকলেই আমাদের লাভ, আর ওদের এখন অ্যাকশনে থাকতেই হবে। টার্গেটে পৌঁছতে ওরা এখন আর বেশি সময় নিতে চায় না। আমার মনে হয় ওদের সবটা মনোযোগ বিজ্ঞানীদের উপর, সুতরাং সিজলি এলাকায় বিজ্ঞানীদের বাড়ি এখন আমাদেরও মনোযোগের কেন্দ্র। আহমদ মুসা বলল। কথা শেষ করে আহমদ মুসা বলল, আমি এখন একটু উঠতে চাই। অবশ্যই মিস্টার খালেদ খাকান, আপনার রেস্ট প্রয়োজন। আপনি কোথায় যেতে চান? রোমেলি দুর্গে না গোল্ড রিসোর্টে? প্রথমে গোল্ড রিসোর্টে, বলল আহমদ মুসা। হেডকোয়ার্টারের লনে আপনার জন্য হেলিকপ্টার অপেক্ষা করছে, ওরা রেডি, বলল জেনারেল মোস্তফা। হেলিকপ্টার কেন? আহমদ মুসা বলল, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর এটাই নির্দেশ। আপনাকে নিয়ে একের পর এক ঘটনা ঘটেই চলছে। এই হেলিকপ্টার আপনার ডিসপোজালে থাকবে, আপনি স্বাধীনভাবে একে ব্যবহার করবেন। জেনারেল মোস্তফা কামাল বলল, ধন্যবাদ, তবে আকাশ নয় মাটিকেই আমি বেশি পছন্দ করি। শত্রুরা মাটিতে, তাই আমাকেও মাটিতেই থাকতে হবে, বলল আহমদ মুসা। বিষয়টা আপনার ইচ্ছার উপরই ছেড়ে দেওয়া হয়েছে। কখন কি ব্যবহার করবেন সেটা আপনিই দেখবেন। তবে তারা বলেছেন আপনার নিরাপত্তা আমাদের নাম্বার 1 প্রায়োরিটি। জেনারেল মোস্তফা কামাল বলল, ধন্যবাদ জেনারেল মোস্তফা। আহমদ মুসা বলল, এখন কিন্তু আপনাকে হেলিকপ্টারেই যেতে হবে। আপনি এখানে আছেন, এখান থেকে বেরোবেন, এটা শত্রুরা সবাই জানে। কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না, বলল জেনারেল মোস্তফা। ধন্যবাদ, আমি বুঝেছি আপনাদের কথা, বলে উঠে দাঁড়ালো আহমদ মুসা। একটা কথা মনে পড়ে গেছে মিস্টার খালেদ খাকান, খুব আগ্রহ আমার তা জানার। আপনি কি করে বুঝলেন যে বেয়ারা নকল? হাসল আহমদ মুসা, বলল, প্রথমত তার পায়ে ছিল পুলিশের কমব্যাট বুট, যা বেয়ারারা পরে না। দ্বিতীয় হলো বেয়ারার ইউনিফর্ম তার গায়ে ফিট ছিল না। সঙ্গে সঙ্গে আমার মনে এ কথা এসেছিল যে সে নকল বেয়ারা। আসল বেয়ারাকে সে কোথাও আটকে রেখে এসেছে, আর তার সাথে আমার মনে হয়েছিল তার টার্গেট ভিসিডি। ধন্যবাদ খালেদ খাকান, আল্লাহ আপনাকে আরও বেশি বেশি সাহায্য করুন। আমার মনে হয় আল্লাহ আপনার মনে ইলহাম করেন, বলল জেনারেল তাহির। অসহায় বান্দার বিপদে আল্লাহর বান্দার মনে বাণী পাঠান। বান্দার প্রতি আল্লাহর রহমান নামের এ এক অসীম দয়া। আহমদ মুসা বলল, সব মানুষই কি আল্লাহর এই বাণী শুনতে পান? জিজ্ঞাসা জেনারেল তাহিরের। অবশ্যই পান, অনেক সময় এটা বিবেকের রায় আকারে আসে। আধুনিক যুগের শ্রেষ্ঠ চিন্তাবিদরা বরং আরও অগ্রসর হয়ে বলেছেন, মহান লেখকদের যত মহৎ লেখা এবং বিজ্ঞানের যত আবিষ্কার সবই স্রষ্টার দান। স্রষ্টার কাছ থেকে এটা প্রথমে মানুষের অবচেতন মনে আসে, তারপর অবচেতন থেকে চেতনায়। আহমদ মুসা বলল, আধুনিক চিন্তাবিদরা সত্যি এমন কথা বলতে পেরেছেন? বলল জেনারেল মোস্তফা, তার চোখে মুখে বিস্ময়। হ্যাঁ জেনারেল মোস্তফা, আর্নল্ড টয়েনবি এবং দাইমাকু ইকেদার মতো আধুনিক সভ্যতার শ্রেষ্ঠ বিবেকরাই এই কথা বলেছেন। আহমদ মুসা বলল, ধন্যবাদ খালেদ খাকান, আরও একটা বড় বিষয়, আপনি আমার শিক্ষক হলেন, বলল জেনারেল তাহির। আমারও, বলল জেনারেল মোস্তফা। আহমদ মুসা উঠে দাঁড়ালো, তার সাথে উঠে দাঁড়ালো 2 জেনারেলও, বলল, চলুন আমরা আপনাকে হেলিকপ্টার দিয়ে আসি। সবাই হাঁটতে লাগলো ঘরের দরজার দিকে। অল্পক্ষণ হল মিটিং শুরু হয়েছে। একটা বড় টেবিল ঘিরে 4 জন মানুষ প্রধান বা সভাপতির আসনে বসেছে। 30 ইউরোপীয় প্রধান আইজ্যাক বেগিন, তার পাশে ইসরায়েলের রাষ্ট্রদূত বসেছে। তাদের সামনে টেবিলের ওপ্রান্তে বসেছে 30 ইস্তাম্বুল প্রজেক্টের প্রধান প্রফেসর ডক্টর ডেভিড ইয়াহুদ, তার পাশে স্মার্থা ইস্তাম্বুল প্রজেক্টের নতুন অপারেশন চিফ। ইরগুন ইবান নিহত হবার পর তার দায়িত্ব এসে পড়েছে স্মার্থার উপর। প্রফেসর ডক্টর ইয়াহুদ তাদের ইস্তাম্বুল প্রজেক্ট সম্প্রতি মারাত্মক যে বিপর্যয়ের মধ্যে পড়েছে তার উপর পূর্ণাঙ্গ ব্রিফিং শেষ করল। 30 ইউরোপীয় প্রধান আইজ্যাক বেগিনের মুখ আষাঢ়ে মেঘের মতো ভারী। মাথা নিচু করে সে ডক্টর ডেভিড ইয়াহুদের কথা শুনছিল। ডক্টর ইয়াহুদের কথা শেষ হলে ধীরে ধীরে মুখ তুলল আইজ্যাক বেগিন। চোখে মুখে তার অনেক প্রশ্ন, মুখ ফাঁক করেছে প্রশ্ন করার জন্যে। এ সময় ইন্টারকমে কথা বলে উঠল আইজ্যাক বেগিনের পিএস, বলল, রবিন, জরুরি কিছু। জিজ্ঞাসা আইজ্যাক বেগিনের। স্যার, বেঞ্জামিন এসেছে, ভেতরে পাঠাবো, বলল রবিন।
বেঞ্জামিন, লরেন্স কোথায়? আমি তো লরেন্সের টেলিফোনের অপেক্ষা করছি, পাঠাও তাকে। আইজ্যাক বেগিন বলল, লরেন্স তো এভাবে আমাদের দূতাবাসে আসার কথা নয়। তার উপর পুলিশের নজর আছে বলে আমরা জানি। বলল তুরস্কে কার্যরত ইসরায়েলি রাষ্ট্রদূত। আমি সে কথাই ভাবছি, টেলিফোনে মেসেজ আসবে লরেন্সের কাছ থেকে, কিন্তু সেই মেসেজের বদলে বেঞ্জামিন আসছে কেন? লরেন্সের মোবাইল ঘণ্টাখানেক আগে থেকে বন্ধ। আইজ্যাক বেগিন বলল, লরেন্সের সাথে গোয়েন্দা হেডকোয়ার্টারে যেহেতু ডিউটি ছিল, তাই জরুরি কোনো কথা তার থাকতে পারে, বলল ডক্টর ইয়াহুদ। দরজায় নক হলো। এসো রবিন, বলল আইজ্যাক বেগিন। রবিন লরেন্সকে নিয়ে ঘরে প্রবেশ করল। রবিন লরেন্সকে ভেতরে ঢুকিয়ে দিয়ে ঘুরে দাঁড়িয়ে দরজা বন্ধ করে দিয়ে চলে গেল। নির্দেশ মতো স্মার্থার পাশে একটা খালি চেয়ারে বসল বেঞ্জামিন। বেঞ্জামিন পুলিশের গোয়েন্দা হেডকোয়ার্টারে একজন সিভিলিয়ান কেমিস্ট অফিসার। সবার চোখ বেঞ্জামিনের দিকে। মুখ খুলল বেঞ্জামিন। একবার ডক্টর ইয়াহুদের দিকে তাকিয়ে চোখ নিবদ্ধ করল আইজ্যাক বেগিনের দিকে। তার চোখ মুখ ভীত ও ফ্যাকাশে। বলল, স্যার, লরেন্স নিহত হয়েছেন। কখন, কিভাবে? সে তার কাজ করতে পারেনি? জিজ্ঞাসা আইজ্যাক বেগিনের। সে বেয়ারাত ছদ্মবেশে নাস্তা নিয়ে ঘরে ঢুকেছিল। জেনারেল মোস্তফা তখন ঘর থেকে বেরিয়ে গিয়েছিল, কিন্তু খালেদ খাকান তাকে গুলি করে মেরেছে। খালেদ খাকান কি করে তাকে সন্দেহ করল? লরেন্স অত্যন্ত চালাক লোক। একাধিক অপশন দেওয়া হয়েছিল। যে কোনো মূল্যে আজকে ভিসিডি উদ্ধার করতে হবে। সুযোগ পেলে চায়ে বিষ মিশিয়ে ওদের হত্যা করে ভিসিডির কাছে পৌঁছতে হবে। এ সুযোগ না পেলে ঘরে বিষাক্ত গ্যাস ছুড়ে সুযোগ সৃষ্টি করতে হবে। এই দুই ক্ষেত্রে সন্দেহ হবার আগেই তো কাজ শেষ হয়ে যাবে। কিন্তু সে খালেদ খাকানের সন্দেহের শিকার হলো কি করে? জেনারেল মোস্তফা সন্দেহ করলে একটা কথা ছিল যে সে লরেন্সকে চিনতে পেরেছে। বেঞ্জামিন বলল, আমি বলাবলি করতে শুনেছি যে লরেন্স ঘরে প্রবেশ করার আগে জেনারেল মোস্তফা বেরিয়ে যায় এবং তার নির্দেশে লরেন্স নাস্তা নিয়ে যান ওই ঘরে। তিনি জেনারেল মোস্তফার বরাত দিয়ে ভিসিডিটা কম্পিউটার থেকে নিয়ে আসার চেষ্টাও করেন। সে সময় খালেদ খাকান বাধা দিলে লরেন্স তাকে গুলি করে। কাঁধে গুলিবিদ্ধ হয়েও খালেদ খাকান গুলি করে হত্যা করে লরেন্সকে। তাই হবে। ও তো খালেদ খাকান নয়, আমাদের চিরশত্রু, আমাদের সীমাহীন সর্বনাশের হোতা সে আহমাদ মুসা। নিখুঁত মেকআপে তার চেহারা অনেকখানি পরিবর্তন করেছিল। দেরি হয়েছে তাকে চিনতে। সব ব্যাপার আমরা জেনেছি। তার নাম পাল্টিয়ে তুর্কি সরকার ও ওআইসি তাকে নিয়ে এসেছে তাদের আইআরটি রক্ষার জন্যে। থামল আইজ্যাক বেগিন। ডক্টর ডেভিড ইয়াহুদ, স্মার্থা সকলের চোখে বিস্ময় বিস্মরিত। অবশেষে মনে শিউরে উঠছে তাদের। তারা সবাই জানে সব যুদ্ধে অবশেষে তারা আহমাদ মুসার কাছে হেরেছে। সাধারণ ওই লোকটি একেবারেই অসাধারণ। যেমন সে ক্ষিপ্র, তেমনি ধূর্ত। তার সাহসেরও পরিমাপ নেই। তাদের মুখে কোনো কথা নেই। কথা বলে উঠল আইজ্যাক বেগিন। বলল বেঞ্জামিনকে লক্ষ্য করে, তুমি এবার এসো। ইয়েস স্যার, বলে বেঞ্জামিন উঠে ঘর থেকে বেরিয়ে গেল। বেঞ্জামিন বেরিয়ে যেতে আইজ্যাক বেগিন বলল, এখন দুই টার্গেট, সৌর্ডের ফর্মুলা হাত করা এবং আহমাদ মুসাকে হত্যা করা। দেখামাত্র তাকে হত্যা করার সিদ্ধান্ত আমাদের আগে থেকেই আছে, সেটাই কার্যকরী করতে হবে। সে সাংঘাতিক ধড়িবাজ। তার ফাইল আমি মোসাদের ওয়েবসাইটে পড়লাম। তাকে ধরার জন্যে, তাকে শেষ করার জন্যে হাজারো ফাঁদ পাতা হয়েছে। হাজারো সুযোগ আমাদের হাতে এসেছে, কিন্তু সবই আমাদের ব্যর্থ হয়েছে। ইস্তাম্বুলে আমাদের যে অভিজ্ঞতা, তাও কথাই বলছে যে তার সাথে লড়াই নয়, ধ্বংস করতে হবে তাকে। আমি মনে করি স্যার, আইআরটি সমেত তাকে ও বিজ্ঞানীদেরকে ধ্বংস করা হোক। তাতে আহমাদ মুসা সহ ওদের সৌড ও গবেষণা কার্যক্রম শেষ হয়ে যাবে, বলল স্মার্থা। গম্ভীর হল আইজ্যাক বেগিন এবং ডক্টর ডেভিড ইয়াহুদের মুখ। ডক্টর ইয়াহুদ তাকালো আইজ্যাক বেগিনের দিকে। আইজ্যাক বেগিন সোজা হয়ে বসল চেয়ারে। বলল, স্মার্থা, তুমি আমাদের অপারেশন স্কোয়াডের একটি কেন্দ্রীয় ব্যক্তিত্ব। তোমার জানা দরকার যে সৌড এবং সৌডের বিজ্ঞানী বা আইআরটি ধ্বংস করা আমাদের মিশন নয়। আমরা সৌডের ফর্মুলাটা চাই। আমরা চাই সৌডের ডিজাইন। কিন্তু স্যার, আমি বুঝতে পারছি না সৌড এবং এর ডিজাইনে এত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন। আমি জানি মার্কিন ইহুদি কণাবিজ্ঞানী ইলাম ইমামুয়েল আলোক কণা ফোটন নিয়ে সৌড এর অনুরূপ গবেষণায় সফল হয়েছেন। এর অর্থ মার্কিন যুক্তরাষ্ট্র সৌর জাতীয় ডিফেন্সিভ শিল্ডের মালিক হওয়ার সাথে সাথে
গোপনে ইসরায়েলও এর মালিক হয়ে গেছে। অতএব সৌড কিংবা সোডের ফর্মুলার দরকার ইসরায়েলের নেই। এরপরও স্যার, আয়ারটি সৌড ও সোডের ফর্মুলা পাওয়ার জন্য অহেতুক আমরা এত ক্ষতি স্বীকার করছি কেন? সব সমেত আয়ারটি ধ্বংস করলেই তো আমাদের কাজ শেষ হয়ে যাবে। সৌড ওদের হাতে না থাকলেই আমরা বেঁচে যাই, বলল স্মার্থা। তুমি যে তথ্য দিয়েছ তা ঠিক, কিন্তু সব তথ্য তুমি দিতে পারোনি। আমাদের কণাবিজ্ঞানী ইলাম ইমামুয়েল আলোক কণার বা ফোটন শিল্ড আবিষ্কার করেছেন, যার ফাংশন ডিফেন্সিভ অস্ত্র হিসাবে ওদের সোডের মতোই, কিন্তু ওদের সোডের ভয়াবহ অফেন্সিভ ক্যারেক্টারও রয়েছে, যা আমাদের ফোটন শিল্ডে নেই, বলল আইজ্যাক বেগিন। বুঝলাম না স্যার, স্মার্থা বলল। বলছি শোনো, ইস্তাম্বুলের আয়ারটি গবেষণা সৌড নামের যে ফোটন শিল্ড তৈরি করেছে তা যেমন ডিফেন্সিভ অস্ত্র হিসাবে ব্যবহার করা যায়, তেমনি অফেন্সিভ অস্ত্র হিসাবেও ব্যবহার করা যায়। আয়ারটির প্রধান বিজ্ঞানী ডক্টর আন্দালুসির বহু আগের লেখা টেকনোলজিক্যাল ইউজ অফ ফোটনস নামের একটা নিবন্ধ তার গোপন ওয়েবসাইট থেকে আমাদের বিজ্ঞানীরা উদ্ধার করেছেন। তাতে অন্যান্য বিষয়ের সাথে তিনি গামা ফোটনের ইলেকট্রোম্যাগনেটিজম, নতুন উপাদান আল সালাম এর কথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, আল সালাম এর প্রযুক্তিগত ব্যবহার ফোটন নেটকে ভয়ঙ্কর মারণাস্ত্রের রূপ দিতে পারে, যা পাল্টে দিতে পারে দুনিয়াকে। তার মতে আল সালামের প্রযুক্তি রূপকে যদি ফোটন নেটের সাথে যুক্ত করা হয়, তাহলে এমন একটা অস্ত্র তৈরি হবে যা আলোর গতিতে দুনিয়ার যে কোনো প্রান্তে পৌঁছে যে কোনো দুর্ভেদ্য সাইলোতে ঢুকে পড়ে মেটালিক নন মেটালিক সব অস্ত্রকে সম্পূর্ণ হাওয়া করে দিতে পারে। আজ আয়ারটিতে বসে ডক্টর আন্দালুসি যে সৌড তৈরি করেছেন তাতে এই অফেন্সিভ ক্যারেক্টার যুক্ত রয়েছে। সৌড এর যে অর্থ তার মধ্যেও এর ইঙ্গিত আছে। সৌডকে সেভিয়ার অফ ওয়ার্ল্ড রেশনাল ডোমেইন বলা যায়। সংক্ষেপের অর্থ মানব ধর্মের ত্রাতা। মানব ধর্মে ওরা বোঝাতে চাচ্ছে শান্তি, রেশনাল ডোমেইন। আর বিজ্ঞানী ডক্টর আন্দালুসি ফোটনের ইলেকট্রোম্যাগনেটিজমের নতুন উপাদানের নাম রেখেছে আল সালাম, মানে শান্তি। এর অর্থ তারা বুঝাচ্ছেন, আমরা মনে করছি দুনিয়ার সব অস্ত্রকে তার নিজ নিজ সাইলোতে ধ্বংস করে দিয়ে তারা দুনিয়াতে যুদ্ধহীন শান্তি নিয়ে আসবেন। এটাই আমাদের আতঙ্কের বিষয়। আমরা চাই আমাদের সাইলোগুলোতে আমাদের অস্ত্র অটুট রেখে দুনিয়ার সব অস্ত্র ধ্বংস করতে। এজন্যই আমরা মরিয়া ওদের সৌডের ফর্মুলা হাত করতে। থামল আইজ্যাক বেগিন। স্মার্থার ঠোঁট শুকনো, তার চোখে অসহায় দৃষ্টি। তার ঠোঁট নড়ল, কিন্তু কথা বেরোল না। কথা যেন গলায় আটকে গেছে। স্মার্থা সামনের গ্লাসের ঢাকনা সরিয়ে এক গ্লাস পানি সবটাই খেয়ে নিল। গ্লাসটা টেবিলে রেখে সে বলল, স্যার, আমাদের বিজ্ঞানী গামা ফোটনের ইলেকট্রোম্যাগনেটিজম এর আল সালাম উপাদান খোঁজার চেষ্টা করছে না? চেয়ারে গায়ে এলিয়ে দিল আইজ্যাক বেগিন। তার চোখে মুখে দারুণ হতাশার ছাপ। বলল, ইউরোপ আমেরিকার কার্যরত আমাদের সকল কণাবিজ্ঞানী অবিরাম চেষ্টা করেও এ ব্যাপারে এক ধাপ এগোতেই পারেননি। এমনকি কোনো সম্ভাবনাও তারা সৃষ্টি করতে পারেনি। স্মার্থার চোখে মুখে ভীতি মিশ্রিত হতাশার ছুর। বলল, দক্ষিণ স্পেনের প্রায় পরিত্যক্ত শহর গ্রানাডার দরিদ্র মরিস্কো পরিবারের সন্তান ডক্টর আমির আবদুল্লাহ আন্দালুসি যা পারল, আমাদের হাজারো বিজ্ঞানীরা তা পারল না। তিনি দরিদ্র মরিস্কো ঘরের সন্তান বটে, কিন্তু তার বাল্য কৈশোরের গোটা সময় কেটেছে মালাগা, গ্রানাডা, কর্ডোবার ভাঙ্গা লাইব্রেরিগুলোতে। সে যেন কোনো হারানো জিনিস অবিরাম খুঁজে ফিরেছে। কিছু পেয়েছে কিনা জানি না, কিন্তু অনুসন্ধিৎসুক কিশোর মাদ্রিদের আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে কণা পদার্থ বিজ্ঞানে সর্বকালের সর্বোচ্চ নম্বর নিয়ে পাশ করেছে। আর বার্লিন বিশ্ববিদ্যালয়ে তার ক্যারেক্টার অব ইলেকট্রোম্যাগনেটিজমের যে গবেষণাপত্র তিনি তৈরি করেন তা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ মান লাভ করে। সুতরাং তিনি সামান্য থেকে উঠে আসা হলেও একজন অসামান্য মানুষ। তাকে ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয় গবেষণাগারগুলোতে যে কোনো মূল্যে কিনতে চেয়েছিল। কিন্তু তিনি নামমাত্র বেতনে সৌদি আরবের মদিনা বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। সেখান থেকে তিনি এসেছেন ওআইসির আইআরটি প্রজেক্টে। থামল ডক্টর ডেভিড ইয়াহুদ। কথা বলে উঠল আইজ্যাক বেগিন। বলল, ডক্টর আন্দালুসি যা পেরেছেন তা আমাদের বিজ্ঞানের না পারাটা বিস্ময়ের নয়। মাধ্যাকর্ষণ শক্তি নিউটন আবিষ্কার করেন,
আর কোনো বিজ্ঞানী পারেননি। আইনস্টাইন আবিষ্কার করেন আপেক্ষিক তত্ত্ব, অন্য কোনো বিজ্ঞানীর পক্ষে তা সম্ভব হয়নি। বিজ্ঞানের জগতে এটাই ঘটে। স্যার, এখন তাহলে আমাদের করণীয় কি? আমার মনে হচ্ছে আমাদের দুনিয়ায় এখন প্রথম এবং একমাত্র কাজই হবে যে কোনো মূল্যে সোর্ডের ফর্মুলা হস্তগত করা এবং বিজ্ঞানীদের সমেত আইআরটিকে ধ্বংস করা, বলল স্মার্থা। সেটাই তো আমরা চাচ্ছি, কিন্তু হচ্ছে কই? আমাদের চলার পথ তো ধীরে ধীরে সংকুচিতই হয়ে পড়ছে। স্মার্থা, তুমি যা বলেছ আমরা সেটাই চিন্তা করছি, কিন্তু যে কোনো মূল্যে আমরা সোর্ডের ফর্মুলা হাত করব এবং আইআরটিকে অবশ্যই আমরা চলতে দেব না, আইজ্যাক বেগিন বলল। আমাদের অনেক ক্ষতি হলেও আমরা একটা বড় সাফল্য পেয়েছি। প্রফেসর বেগোভিচের আত্মা শান্তি পাক। তার চেষ্টাতে আমরা আইআরটির প্রধান বিজ্ঞানী ডক্টর আন্দালুসির সন্ধান পেয়েছি। এখন আমরা কার্যকরী কিছু ভালো পদক্ষেপের দিকে এগোতে পারব, বলল ডক্টর ডেভিড ইয়াহুদ। সেই পদক্ষেপগুলো সম্পর্কে কি চিন্তা করেছেন? আমাদের কিন্তু দ্রুত এগোতে হবে, অনেক সময় আমাদের ইতোমধ্যেই নষ্ট হয়ে গেছে, আইজ্যাক বেগিন বলল। ডক্টর আন্দালুসিকে ভয় দেখিয়ে আমরা কাজ আদায় করব। সেটা ব্যর্থ হলে আমরা তাকে কিডন্যাপ করে ফর্মুলা আদায়ের ব্যবস্থা করব। কিন্তু অনেক বিবেচনার পর এ সিদ্ধান্তে পৌঁছেছি যে তাকে ভয় দেখিয়ে কিংবা কিডন্যাপ নির্যাতন করে কিংবা হত্যার ভয় দেখিয়েও তার কাছ থেকে কিছু আদায় করা যাবে না। তিনি তার জীবনের চেয়ে আইআরটির স্বার্থ, জাতির স্বার্থকে অনেক বড় বলে মনে করেন। সুতরাং আমরা ভাবছি যে তিনি তার জীবনের চেয়ে যাকে বেশি ভালোবাসেন, যার ক্ষতি তিনি সহ্য করতে পারবেন না, এমন কিছুর উপর আমাদের হাত দিতে হবে। এই লক্ষ্যে আমরা তার পারিবারিক তথ্য সংগ্রহ শুরু করেছি। শীঘ্রই আমরা এ বিষয়ে একটা কমপ্লিট চিত্র পেয়ে যাব। আমরা এখন তারই অপেক্ষা করছি। ধন্যবাদ ডক্টর ডেভিড ইয়াহুদ, আপনারা ঠিক পথে এগোচ্ছেন। ডক্টর আন্দালুসের মতো আদর্শনিষ্ঠ ও জাতিগত প্রাণ লোকদের শারীরিক নির্যাতন চালিয়ে বা ক্ষতি করে দুর্বল করা যায় না, আঘাত দিতে হয় এদের মনে। এরা নীতিনিষ্ঠ, আদর্শবাদী বলে তাদের মনটা স্পর্শকাতর হয়ে থাকে। তাই তাদের মনে উপযুক্ত আঘাত পড়লে তাদের আদর্শিক ও মানসিক প্রতিরোধ ধসে পড়ে। সুতরাং ডক্টর আন্দালুসের ব্যাপারে আপনারা সঠিক পথই বেছে নিয়েছেন, বলল আইজ্যাক বেগিন। কিন্তু আহমাদ মুসাকে পথ থেকে সরাতে না পারলে এই কাজ নিরাপদ হবে না বলে আমি মনে করি। এই ইস্তাম্বুলে সে আমাদের অনেকগুলো উদ্যোগ ব্যর্থ করে দিয়েছে, ইসরায়েলি রাষ্ট্রদূত বলল। আহমাদ মুসা ও সৌডের ফর্মুলা দুটি আমাদের নাম্বার 1 প্রায়োরিটি। এ ব্যাপারে উপর থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আহমাদ মুসার একদিন বেঁচে থাকা মানে আমাদের হায়াত একদিন কমে যাওয়া। আমাদের দুর্ভাগ্য, বসফরাস ব্রিজ থেকে পড়েও সে বেঁচে গেল। বারবার গুলির মুখ থেকে বেঁচে গেছে, তার আমরা কোনো ক্ষতি করতে পারিনি। তার হাতে আমাদের ক্ষতি আকাশ স্পর্শ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ছিল আমাদের জন্য স্বর্গভূমি, সেখান থেকে আমরা উৎখাত হয়েছি। আমাদের কিছু বিজ্ঞানী ও আমলা নাম ভাড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে টিকে আছে বলে কিছু সুবিধা আমরা পাচ্ছি। যেখানে আমাদের প্রজেক্ট সেখানে আহমাদ মুসা। আহমাদ মুসা তুরস্কেও এসেছে। এই কথা ঠিক, সে থাকবে আর আমরা সফল হব, এটা তো অসম্ভব। বিজ্ঞানী আহমাদ মুসাকে একসাথেই ধরতে হবে। আহমাদ মুসা এক জায়গায় থাকে না। সর্বশেষ তথ্য হলো সে এখন হেলিকপ্টার ব্যবহার করে, ডক্টর ডেভিড ইয়াহুদ বলল। ভ্রু কুঞ্চিত হল আইজ্যাক বেগিনের। বলল, আহমাদ মুসাকে তুর্কি সরকার এতটা গুরুত্ব দিচ্ছে? ওআইসি নিশ্চয়ের পেছনে রয়েছে, কারণ আইআরটি তো ওআইসির একটি প্রতিষ্ঠান। ওআইসি গুরুত্ব দিলে তুর্কি সরকার অবশ্যই গুরুত্ব দিতে বাধ্য। তাছাড়া আমি শুনেছি খালেদ খাকান ওরফে আহমাদ মুসা খোদ তুর্কি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মেহমান হিসাবে এখানে এসেছেন, ইসরায়েলি রাষ্ট্রদূত বলল হতাশ কণ্ঠে। স্বাভাবিক, স্বপ্ন তারা দেখতেই পারে। ওসমানীয়দের উত্তরসূরি তো তারা, কিন্তু স্বপ্নটা তারা বেশি দেখে ফেলেছে। এই স্বপ্ন শীঘ্রই মুখ থুবড়ে পড়বে। ওসমানীয়দের সেই দিন আর ফিরে। কথায় ছেদ পড়ল আইজ্যাক বেগিনের। পকেটের মোবাইলটা বেজে উঠেছে তার। কথা বন্ধ করে মোবাইল তুলল আইজ্যাক বেগিন। মোবাইলের স্ক্রিনের দিকে এক নজর তাকিয়ে মুখের কাছে নিয়ে বলল, বলো অ্যালিয়াস, কোনো খবর?